আমার জন্মস্থান চিটাগাং, হুম। আমি ওখানে জন্মগ্রহণ করি। আর আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিং। জি। আমার বাবা মা ময়মনসিংয়ে থাকেন। তো ওরা বিয়ের পর ওখানে সেট হয়ে যায়। বিয়ের পর ওখানে ময়মনসিং থেকে ওরা চিটাগাং সেট হয়ে যায়। আচ্ছা। ওখানে আমার বাপ মা ওখানে থাকে। আমরা হচ্ছে আপনার 5 বোন 4 ভাই। 5 বোন 4 ভাই। আপনার পজিশন? আমি হচ্ছে বোনদের মধ্যে 4 নাম্বার। আমার ছোট একজন আছে, আমার বড় 3 জন। জি। 9 ভাই বোনের মধ্যে আপনি হচ্ছেন 4 নাম্বার। জি জি। তো ওখানে আমি যখন আমার 7-8 বছর বয়স, 8 বছর না, ধরেন 6 থেকে 7 বছর বয়স, তখন আমরা ওই দেশ থেকে চলে আসি। জি। আমাদের ওখানে জমি জামা সব বিক্রি করে আমরা ময়মনসিংহে চলে আসি। আসার পর আসার পর এখানে আমরা ঘর দর তোলা হয় বাড়ি করার পরে আমি স্কুলে ভর্তি হই। ঠিক আছে। এর মধ্যে বলে রাখি, আমার আব্বু, যেহেতু আমার কোনো বড় ভাই নেই, আমার আব্বু পুরা সংসারের দায়িত্ব তার আচ্ছা, উপর। কি করতেন উনি? পেশায় কি ছিলেন? উনি আপনি রাঙামাটি এখনো করে, হ্যাঁ। সে কাজটা সে এখনো করে। রাঙামাটি হচ্ছে আপনি পাহাড় থেকে পাহাড়িরা বাঁশ কেটে দিবে, ওই বাঁশটা নিচে নামায় ট্রাকে ভরে এটা মানে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। আচ্ছা, এই কাজটাই মূলত করেন হ্যাঁ, উনি? আমার বাবা এটা করে। আর এতে তার রোজ ইনকাম হচ্ছে আপনার 1000, 1200, 1500 টাকা রোজ ইনকাম হয়। আচ্ছা। ঠিক মতো করতে পারলে, তুমি না করতে পারে তাহলে খুব কম হয়। আচ্ছা। তো এই দিয়ে আমার ফ্যামিলি সংসার চলে আর কি। তো আমার বাবাও তো এত বড় সংসার, আমরা 9 ভাই বোন, ধরতে হলে তো 11 জন টোটালি ফ্যামিলিতে। তো যাই হোক, টোটালি ফ্যামিলিতে 11 জন। তো আমার যিনি বড় বোন, ঠিক আছে, জি। সে আব্বুর উপর পুরা চাপটা পড়ার কারণে দেখা যাচ্ছে হয় না, হ্যাঁ। খুব কষ্ট করে সংসার চলে, এমনকি খুব প্রবলেমের মধ্যে যেতে হয়। ঠিক মতো খাওয়া দাওয়া খেতে পারে না বা ওষুধপত্র খেতে পারে না আম্মু। তো আমার বোন বলে যে বাসা বাড়ি চাকরি করবে, কাজ করবে সে। তো আমার বোন অনেক ছোট থাকতে বাসা বাড়ি কাজে করে। যখন মাসে 100 টাকা ছিল তখন থেকে আমার বড় বোন বাসা বাড়ি কাজ করে। জি। আর আমার বড় বোনের পরে উনি যিনি ছোট ছিলেন তিনি চলে যায়। আচ্ছা, তারপরেও আমার বড় যিনি তিনিও চলে যায়। এতে আমার আব্বু, মানে সবাই কি কাজের বাড়িতে বাড়িতে গিয়ে যে হ্যাঁ, না মানে একটা বাসায় থাকে। আচ্ছা, একটা বাসায় থেকে কাজ করতো? হ্যাঁ, কাজ করতো। আর খাওয়া দাওয়া সব ওদের উপর ছিল। ওকে। মাস শেষে যে স্যালারিটা দিত এটা বাড়িতে পাঠিয়ে দিত। তো এমনি করে আমাদের সংসার চলে। তখন তো আমি অনেক ছোট, আমি পড়াশোনা করছি স্কুলে। তো যখন আমি স্কুলে যেতাম, পড়াশোনার সাথে সাথে আমার ফ্যামিলি অনেক দায়িত্ব ছিল, যেহেতু আমি বোনদের মধ্যে বড় ছিলাম। আমার 3 বোন তো ঢাকায় শহরে থাকতেন, জি। চিটাগাংয়ে থাকতেন তারা। জি। আমাদের অনেক ঋণ ছিল, মানে ধার করে অনেক জনের থেকে টাকা নেওয়া হতো। কারণ দেখা যাচ্ছে আমার আম্মু অনেক অসুস্থ ছিল। তো অসুস্থ থাকার পর আমার আম্মুকে হসপিটালে ভর্তি করানো হয়। তো তখন অনেক টাকা লেগে যাওয়ার পর ওগুলো ধার করে নেওয়া হয় লাভের উপরে। যে 5000 আনলে 6 মাস পরে 5000 টাকার মধ্যে 2500 টাকা লাভ দিতে হবে। আচ্ছা। এরকম ভাবে আনা হয়। তো অনেক টাকা এই মানুষ থেকে আনা হয়েছে। তো ওগুলো ভাঙার জন্য আমার বোনরা ডিসাইড করে যে ওরা বাসা বাড়ি কাজ করবে। তো স্কুলে যেতাম, তখন স্কুলে বসে বসে দেখতাম মাদ্রাসায় মানুষ যেত, মানে মেয়েরা যেত বোরকা পরে, হাতে টিফিন কানি বাটি নিয়ে। তো আমার খুব ইচ্ছে হতো আমিও যদি যেতাম এভাবে, তো কত ভালো হতো। আমার স্বপ্ন ছিল, আমার ছোট থেকে একটা স্বপ্ন যে আমি পড়াশোনা করব, কিছু একটা হব, নিজের পায়ে দাঁড়াবো। আমি পড়ার দিকে আরবি বলেন বাংলা বলেন দুই দিক থেকে ভালো ছিল। এগুলো খেয়াল রাখবেন প্রিয় শ্রোতা। একটা শিশু কোমলমতি মন নিয়ে পৃথিবীতে আসে এবং সব ভালো ইন্টেন্সগুলো নিয়ে দুনিয়াতে আসে। আমাদের সমাজ, আমাদের সিস্টেম, আমাদের পারিপার্শ্বিক অবস্থা কখনো কখনো এই চমৎকার মন নিয়ে আসা শিশুদের উপরে এমন বাস্তবতাকে চাপিয়ে দেয় যে তাদের জীবনটা দুর্বিষহ হয়ে যায়। বুঝতেই পারছেন আজকে যেহেতু সিক্রেটসে আছে, তার মানে নিজের ভুলগুলো নিয়ে এখানে এসছে। সো ধৈর্য ধরে এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যাতে করে ওর যখন মন্দ দিকগুলো এখানে রিভিল হবে, তাতে করে আপনাদের এই ভালো দিকগুলোর কথা মনে করে নিজের রিয়ালাইজেশনটা হয়। আমরা সবসময় যে কথাটা বলি যে একজন মানুষ যিনি এখানে কনফেস করছেন তার দিকে আঙ্গুল তোলা আমাদের উদ্দেশ্য নয়, তাকে শুনে তার জীবনের পরিণতি জেনে নিজে সচেতন হওয়াটাই মূলত আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য। তো আমার খুব ইচ্ছে ছিল আমি যদি মাদ্রাসা যেতাম এভাবে, তাহলে তো আমিও টিফিন ক্যান করে ভাত নিয়ে যেতাম। মানে আমার খুব শখ এগুলো। আমার ছোটোর থেকে যেমন কিছু কিছু শখ আমার খুব গেছিল। আমি জালি দিয়ে মাছ মারতে খুব পছন্দ করতাম। আচ্ছা, বিলেজে। বুঝতে পারছেন যে একেবারে গ্রাম অঞ্চলে বড় হওয়া। জি জি। তো আরো কিছু শখ আছে, যেমন শাড়ি পরা। মেয়েদের খুব কমন শখ। হ্যাঁ, যাই হোক, এরকম কিছু শখ। আর ছোটোর থেকে আমি ছেলেদের সাথে চলাফেরা করতে বেশি পছন্দ করতাম। আচ্ছা। মেয়েদের সাথে আমার খুব কমই চলাফেরা হতো, ঝগড়া হতো বেশি। আচ্ছা। ছেলেদের সাথে আমি বেশি ফ্রি থাকতাম। ছোটোর থেকে আমার এরকম শখ, ঠিক আছে। তো আমি স্কুলে পড়ি, স্কুলে পড়ার পর এক পর্যায়ে
আমি আমার আম্মুকে বলি যে আম্মু আমি স্কুলে পড়বো না, আমি মাদ্রাসায় পড়বো। হুম। তো আমার আম্মু এটা শুনে অনেক খুশি হয় যে মাদ্রাসায় পড়বে, এটা তো খুব ভালো কথা। আমার মারও খুব ইচ্ছে যে আমার মেয়ে বা ছেলে মাদ্রাসায় পড়বে, একটা ভালো কিছু হবে, এটা আমার মার খুব শখ। জি। যার জন্য আমার 2 ভাইকে এখন মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে। আচ্ছা। তো আস্তে আস্তে আমি মাদ্রাসায় যাই এভাবে। যেরকম আগে স্কুলে যখন যেতাম তখন সকালবেলা আরবি পড়তাম, আরবি পড়ে নাস্তা করে আবার সকালে স্কুলে চলে যেতাম। স্কুল থেকে এসে গোসল টোসল করতাম, মাছ টাছ মেরে গোসল করতাম, গোসল করে খাওয়া দাওয়া করে বাজারে যেতাম। জি। বাজার টাজার করে আনতাম, যেহেতু আমার আব্বু দেশে থাকতো না। আমার আব্বু মাসে 2-3 মাসে একবার আসতেন এরকম ভাবে, আর টাকা পাঠাই দিত। আচ্ছা। আমার বোনরাও টাকা পাঠিয়ে দিত, আর ফোনে কথা হতো। তো এমনি করে সব দায়িত্ব আমার দেখতে হতো, যেমন সব কিছু মাছ মারা থেকে শুরু করে লাকড়ি আনা, তারপর বাজার টাজার সম্পূর্ণ সব কিছু আমি করতাম। বিলে যাওয়া, মরিচ তোলা, যেটা মানে গ্রামে যাওয়ার মানুষ যারা করে আর কি, ঠিক জি। আছে। জি। তো একটা পর্যায়ে আমার আব্বু অসুস্থ হয়ে পড়ে, আমার 2 বড় বোনের বিয়ে হয়ে যায়। আচ্ছা। 2 বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বড়জন একজন থাকে, ঠিক আছে, একজন বাসায়। তা তখন তো খুব আপনি অল্প টাকা হতো, এখন যেরকম একটা বাসায় কাজ করলো 7,000-8,000 টাকা বেতন দেয়, কিন্তু তখন তো আর এটা ছিল না। রাইট। 2-3 হাজার টাকা পেতো, এতে তো আমার বোনেরও খরচা ছিল, এই কামাই দিতে হতো না। কারণ দিনে আব্বুরও বয়স হইতেছে, আব্বু তো আগের মতো সেই রোজ কামাই করতে পারে না। জি। তো যাই হোক একটা পর্যায়ে দেখলাম আব্বু অসুস্থ হয়ে পড়ে, আমার ফ্যামিলিতে খুবই একটা খারাপ সময়, ঠিক আছে। আমার বোনের টাকা দিয়ে আমাদের ফ্যামিলি চলে না, সংসার চলে না। আমার আম্মু তো হাই প্রেশারের রোগী, তো একটু টেনশন করলেই দেখা যাচ্ছে উনি অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা। অনেক জোরত্ব হয়, উনি শরীরটা খারাপ হয়ে যায়। আচ্ছা। তো এরকম আর কি, বেশি টেনশন করতে পারে না কিছু নিয়ে, আর খুবই কষ্ট করে আমার মা। দেখি যে ঠিক মতো ওষুধ না খাওয়ার ফলে আমার মা খুবই অসুস্থ হয়ে পড়ে। ওকে। তো এগুলো দেখতে আমার ভালো লাগতো না, যেহেতু ছোট থেকে আমি খুব মানে আমার মানুষের প্রতি মায়াটা অনেক বেশি। ওকে। তো আমি পড়াশোনা করতাম আর এগুলো দেখতাম, ঠিক মতো মাদ্রাসা খাবার নিতে পারতাম না, খাবার কষ্ট করতাম, তো আমার ভালো লাগতো না। ঈদ আসতো একটা ভালো জামা পরতে পারতাম না, কারণ দিতে পারতো না, ক্ষমতা ছিল না, টাকা পয়সা নাই, কেমনে দিবে। যাই হোক, পরে এরকম একটা পর্যায়ে অনেক সমস্যা হয় ফ্যামিলিতে। তো আমি বলি কি আমি পড়াশোনা করবো না, আমি মাদ্রাসা পড়বো না, আমি ঢাকা চলে যাবো, আমি বাসায় বাসায় কাজ করবো, এতে তো একটু হলেও সমস্যা কমবে। তো আমার আম্মু বলছে না দরকার নেই, দরকার বলে সারাদিন একবার খাবি, তবু মাদ্রাসায় পড়, আচ্ছা। পড়লে তোরেই ভালো। মেয়ে যদি মাদ্রাসায় পড়ে বা একটা ছেলে যদি মাদ্রাসা পড়ে আলিম হতে পারে, আজ যদি মরে যায় তো আল্লাহর কাছে অন্তত জবাব দিতে, অনেক কিছু বলে আমাকে। বলার পর আমি বলছি না আমি পড়বো না। ছোট থেকে খুব শখ যে মানে 3 তলা 4 তলা বিল্ডিং দেখবো, দেখি নাই কোনোদিন, ঠিক আছে। আমার খুব শখ ছিল, এই ঢাকায় আসা আমার খুব ইচ্ছে ছিল ছোট থেকে। ওকে। এক পর্যায়ে আপনি রাজি করেন? হ্যাঁ, এক পর্যায়ে আমি রাজি করি আম্মুকে। তো আমাদের গ্রামে একটা আন্টি ছিলেন, সে আবার বাসা বাড়িতে মেয়ে দিত নিয়ে। আচ্ছা। মানে কাজের মেয়ে দিত? হ্যাঁ, কাজের মেয়ে দিত। তো আমার আম্মু এক পর্যায়ে ওই আন্টির সাথে কথা বলে, বলার পর আন্টি এরকম এরকম তারিখ বলে যে এরকম এই তারিখে নিয়ে যাব সকালে। আমি তো খুশি, আমি ঢাকা যাব, আমার এতদিনের স্বপ্ন পূর্ণ হবে। যাই হোক ঢাকায় আসলাম, বাসা বাড়িতে গেলাম। ফার্স্টে মন বসতো না, কালি কান্না করতাম। তখন আমি ছোট ছিলাম, তখন আমার বয়স ছিল 10 বা 11-র মধ্যে, এরকম কিছু একটা বয়স, ঠিক আছে। কাজ করতে করতে কান্না করতাম, বা কাজ সেরে কান্না করতাম, রাত্রে ঘুমাইতাম না, কান্নাকাটি করতাম। তো এমনি আস্তে আস্তে কান্নাকাটি করতে করতে একসময় আমার মন বসে যায়, আচ্ছা, ভাল লাগতে থাকে। আচ্ছা। একটা বাসার মধ্যে প্রায় 8-9 মাস ছিলাম। তো 8-9 মাস বেশ ভালোই ছিল, ঠিক আছে। একটা পর্যায়ে দেখি যে বাসায় থাকি ওই বাসার আন্টি খুব চিল্লাপাল্লা করে, বা সাধারণ কিছু নিয়ে বকাঝকা করে, সন্দেহ করে। আর ওই বাসাটা আমাদের কিরকম ছিল যে উনিরা আবার ওরা গ্রামেরই, ঢাকায় মিডিল ক্লাস ফ্যামিলি, বেশি বড় লোক না ওরা, খুব ওদের মার্কেটে একটা দোকান ছিল, ওটা দিয়ে আর কি চলতো। তো ওদের বাসায় আমি কাজ করতাম, তখন আমার বেতন ছিল মাত্র 1500। তো মাস শেষে বেতন বাড়িতে পাঠিয়ে দিতাম, আব্বু নিয়ে যেত, না হলে আম্মু নিয়ে যেত, না হলে তখন তো মনে হয় বিকাশ ছিল কি ছিল না আমার পুরোটা খেয়াল নাই। তো যাই হোক এমনি করে বাড়িতে টাকা পাঠাই দিতাম, আমি রাখতাম না কিছু। তো এমনি 8-9 মাস করার পর দেখলাম যে আন্টি অযথা বকাঝকা বা গায়ে হাত তুলতে আসে, এরকম কিছু একটা করে। তো আমি বলছি আমি থাকবো না। আচ্ছা যাই হোক থাকবো না, তো আমার বলে কেন থাকবে না, এসে অনেক কিছু করে ওই বাসাতে আমি চলে আসি। চলে এসে আরেকটা বাসায় যাই, ঠিক আছে। ওই বাসাটা বেশ ভালোই ছিল, কারণ সব থেকে ভালো ছিল কি জানেন, আমি বললাম যে ছোট থেকে আমি ছেলেদের সাথে চলতে বেশি পছন্দ করতাম, ঠিক আছে। তো ওই বাসায় যে বাসায় গেছি নেক্সট টাইম, ওই বাসার মধ্যে আমার সমান 2টা মেয়ে ছিল, আরেকটা ছেলে ছিল। তারা মানে আন্টির 3জন সন্তান বাচ্চা ছিল, ঠিক আছে। 2টা মেয়ে 1টা ছেলে, ছেলেটা ছোট, মেয়েগুলো আমার সমান। তো ওদের সাথে খেলাধুলা করতাম, কাজ সেরে, আর আমাকে খুব আদর করতো। আর ওখানে একটা ছেলে ছিল, ছেলেটার নাম বলতে চাচ্ছি না, বাট বাড়িওয়ালার ছেলে,
কিন্তু কোনোদিন আমাকে ওরকম নজরে দেখে না, কাজের মেয়ের নজরে দেখে নাই। আচ্ছা, ভাবতো যে আমিও ওদের একটা কিছু ফ্যামিলি মেম্বার। ফ্যামিলির মতো দেখতো। যাই হোক, তো ওদের সাথে খুব ভালো সময় কাটে। আস্তে আস্তে ওখানে বেশ অনেক দিনই ছিলাম, ঠিক আছে। তো একটা পর্যায়ে ওই বাড়ির যে মানে আঙ্কেল, আমি উনিকে আবার আঙ্কেল আন্টি বলতাম, ঠিক আচ্ছা। আছে। আঙ্কেল একটা পর্যায়ে দেখি কি যে কিরকম জানি একটু অদ্ভুত টাইপের ব্যবহার করতে থাকে। আপনার বয়স তখন কত? তখন আমার বয়স এই 10 থেকে 11। 10 থেকে 11, ওকে। তো এত কিছু বুঝতাম না তখন। আমি দেখলাম কয়েকদিন যাওয়ার পর, কয়েকদিন কিছু না, সব কিছু একদম ঠিক, আমি অনেক হ্যাপি। হ্যাঁ, সবার সাথে খুবই মিলেমিশে চলছে। হ্যাঁ, মিলেমিশে চলছি, খাওয়ার সময় খাইতেছি, আবার টিভি দেখার সময় মানে খুবই মানে আমি মনে করতাম কি যে সময়টা আমি আমার গ্রামে পার করতে পারি নাই এত হাসি মজা করে, এটা আমি এখানে করতেছি। যাই হোক, একটা পর্যায়ে দেখি যে আঙ্কেল একটু অন্য টাইপের হয়ে গেছে। এরকম যে মানে রাত্রে দেখি রুমের পাশে এসে দাঁড়ায় থাকা, বা রাত্রে ঘুমানো পরে আর কি, ঠিক আছে। তো আমার একটা অভ্যেস কি ছিল, আমি টিভি দেখতাম। আচ্ছা, অনেক রাত্রি পর্যন্ত টিভি দেখতাম, 2টা-3টা পর্যন্ত আমি টিভি দেখতাম। তো আমি সব কাজকর্ম ছেড়ে আড্ডা মেরে শেষ হওয়া যাওয়ার পরে খাওয়া দাওয়া সেরে ওরা ঘুমায় পড়তো। তো ওরা তো ওদের বেডরুমে যে ঘুমায় পড়তো, তা আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখতাম। আচ্ছা, রাতে 2টা-3টার মতো টিভি দেখতাম। তো একটা পর্যায়ে দেখি যে ওই ঘরে আঙ্কেল রাত্রে হঠাৎ করে এসে ডাক দেওয়া, বা আমাকে বলতো যে পানি নিয়ে আসো, এটা সেটা। তো আমি নিয়ে যেতাম। কিন্তু একটা পর্যায়ে দেখি যখনই আমাকে বলতো পানি নিয়ে যাও, তখন যখন আমি ওকে পানিটা দিতে যাব, তখন আমার গ্লাসটা না আমার হাতটা ধরতো। মানে এরকম ভাবে অনেক কিছু অড জিনিস আপনি খেয়াল করলেন, এবং যেটা আপনার কাছে খুব অস্বস্তিকর মনে হতো। আচ্ছা, তো আমি মনে মনে ভাবলাম যদি বলি তো হয়তো সবাই আমাকে দোষারোপ করবে, মিথ্যা বলতিছো, এরকম কিছু না। কারণ তারও তো 2টা মেয়ে আছে। আচ্ছা, ঠিক আছে। পরে কিছু বলি নাই। পরে আমার বড় বোন ছিলেন, আবার আমি যেখানে থাকতাম ওখান থেকে কিছুটা দূরে আমার বড় বোনের বাসা, ওখানে সে কাজ করতো। আচ্ছা, তো আমি আমার বড় বোনকে বলি আমি থাকবো না এই বাসায়। কিন্তু আমার আরেকদিকে মায়া ছিল ওই ছেলেটার প্রতি, কারণ ওদের সাথে আমি এত ভালো সময় কাটাইছি। আমি চলে যাই, ওদেরকে খুব মিস করবো, আমি যেতে চাইছি, কিন্তু না যেয়ে আমি পারতেছি না, আমার এগুলো ভালো লাগে না। তো আমার বোনকে বলে আমি থাকবো না, আমি চলে যাবো। তো আমার বোন বলল কেন, এতদিন বললে এত ভালো ভালো, এখন তুই চলে যাবে, কারণ কি? আমি বলছি না আমার ভালো লাগে না, আমি থাকবো না, আমি চলে যাবো। এরকম বলার পর আমার বোন অনেক কারাগারি করে। আচ্ছা, এই 2 দিন পর বাসা চেঞ্জ করে, এটা কি ভালো? কিন্তু আমি কেন বাসা চেঞ্জ করি এটা তো ওরা জানে না, আমি তো ওদের সাথে শেয়ার করি না জিনিসটা। এমনি করে আমার বোন বলে থাক, দেখ বাড়িতে অনেক প্রবলেম, কয়েকটা মাস থাক কষ্ট করে। তো এমনি এমনি আমি আর 2টা মাস থাকি। থাকার পর খুবই দেখা যাচ্ছে আমি রাতে ঠিক মতো ঘুমাতাম না, ভয় থাকতো সবসময়, মনে মধ্যে ভয় কাজ করতো। জি, কারণ এই জিনিসগুলোর সাথে তো আমি আগে কোনোদিন মানে ভাবি নাই যে এরকম কিছু একটা, মানে অনেক কিছু মানে গ্রামের টাইপে ছিলাম, এত বুঝ জ্ঞান বা এত ইন ডিটেল ইন ডেপথ জানা ছিল না। না জানা ছিল না। 2 মাস থেকে আমি বাসার থেকে চলে আসি, কিন্তু আমার মন খারাপ ছিল ওদের জন্য, যে সবাইকে ছেড়ে চলে আসছে। আমি অনেক আশেপাশে অনেক কান্নাকাটি করি। তো আমার বোন বলে কি তোর এখানে থাকতে হবে না, তুই আমার খালাম্মাদের কাছে চলে যা। আমার খালারা তখন কলাবাগান থাকতেন। আচ্ছা, ওখানে ওরা খালারাও কাজ করতেন। আচ্ছা, তো আমার বোন বলে তো ওরা ওদের কাছে চলে যা। তো আমি এক পর্যায়ে আমার খালাম্মাদের কাছে চলে যাই, ঠিক আছে। ওখানে যাওয়ার পর ওরা আমাকে একটা বান্দা বাসায় দেয়। ওই বাসাতে আমি একটা বেবি রাখতাম, বাচ্চা, মানে বাচ্চার দেখাশোনা করতে হ্যাঁ হতো বাচ্চার আপনাকে। দেখাশোনা করতাম। তো যখন আমি যাই তখন ওর বাচ্চার বয়সটা ছিল আপনার 2 থেকে 2.5 মাস, অনেক ছোট। আর ওর বাপ মা দুজনে চাকরি করতেন, চাকরিজীবী ছিলেন, হাজব্যান্ড আর ওয়াইফ। আমি ওই বাচ্চা দেখাশোনা করতাম ছোট থেকেই, ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছুই আমার দায়িত্ব ছিল, গোসল থেকে নিয়ে ঘুম পাড়ানো। তো বাচ্চার বয়স কত ছিল? ওই যে বললাম 2.5 মাস। 2-2.5 মাসের বাচ্চার পুরো দায়িত্ব আপনার উপর? হ্যাঁ আমার উপর। তখন আপনার বয়স কত? আমার তখন বয়স হচ্ছে আপনার 12 12 ভেরি সাড়ে টাফ জব, ভেরি ভেরি টাফ জব। হ্যাঁ, ঠিক আছে। তখন আমি তো নিজে একটা বাচ্চা, আমি একটা বাচ্চায় কি করবো? তবে একটা জিনিস সবসময় মাথায় ভাবতাম যে আমার করতে হবে, কারণ যদি আমি না করতে পারি তাহলে আমি কাজ করব কি করে আর টাকা কামাই করব কি করে। তখন আমার এই চেষ্টা ছিল। আমি ছোটোর থেকে একটা কি, আমি কোনো কিছুর জন্য হার মানতাম না সহজে। আমি যেটা হয় না এটা আমি করব, বারবার চেষ্টা করব। তো তখন ওই বাচ্চার দেখাশোনা সব আমি করতাম। তো এমনি এমনি বেশ বাচ্চার সাথে এমনি থাকতে থাকতে বাচ্চা আস্তে আস্তে বড় হয়, ঠিক আছে। বড় হতে থাকলো, বেশ ভালোই সময় কাটতেছে আমার, বেবির সাথে খেলাধুলা করতাম। ফলে কি একটু কষ্ট হতো, যেমন রাতে 2টা-3টা পর্যন্ত জায়গা থাকতে হতো আমার বাচ্চাকে নিয়ে। তো এদিক থেকে আমি একটু কষ্ট পেতাম, ঘুমের থেকে আমি খুব কষ্ট করতাম, ঘুম জিনিসটা বেশি কষ্ট করতাম আমি ওখানে। ওকে। তো যাই হোক এমনি করতে করতে 6-7 মাস কেটে গেল। যখন বাচ্চা 8 মাসের বয়স তখন আমি ওখান থেকে চলে আসি। যাই হোক ওখান থেকে আসারও কারণ আছে, আসতাম না,
কারণ একটা বাচ্চাকে রাখতে রাখতে ওটার প্রতি আমার মায়া চলে আসছে। হুম 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 কিন্তু ওরা এমন কিছু করতেছিল তখন যে না এসে আমি পারতেছি না, কারণ একটা সহ্যের সীমানা থাকে। ওখানে কিছু প্রবলেম হতেছে যে বাচ্চা কান্না করতেছে কেন, এটার জবাব দিতে হবে আমার। এখন স্বাভাবিক, একসময় হাসবে একসময় কান্না করবে, এটাই তো নিয়ম। সবাই তো সবসময় হাসবে না, সবসময় কান্নাও করবে না, এটা তো ওদের বুঝতে হবে। Right. কিন্তু ওটা বুঝে না। ওরা খাবার দিল, খাবারটা পুরোপুরি খায় না। সবসময় কি একটা মানুষ কি সবসময় খাবার শেষ করে উঠতে পারে? হুম এটা বুঝবে না, বলে কি তুই বাচ্চাকে ঠিক মতো খাবার দাবার করাস না, এই করাস না সেই করাস না, অনেক কিছু। মানে এগুলো নিয়ে আমার সাথে অনেক মানে খারাপ ব্যবহার করতে থাকে, অনেক রাফ ব্যবহার করে আমার সাথে। তো এগুলো আমার ভালো লাগে না। তখন তো আমি বেশ একটু হলো বড় ছিলাম, তো আমার এগুলো অনেক খারাপ লাগতো যে গরিব হয়েছি বলে এত অবহেলা, আমার এগুলো ভালো লাগতো না। পরে আমি কি করি, কিছু বলি না। তো একদিন বাচ্চাকে গোসল করাতে নিচ্ছে, হ্যাঁ, গোসল করা নেওয়ার পরে আমি একটা জিনিস ভুলে আনি নাই। গোসল করাতে নিতে হলে শ্যাম্পু, সাবান, তয়লা, অনেক কিছু, গোসলের যা যা আয়োজন সব কিছু আমার তৈরি করতে হতো। জি তো ওদিন আমি একটা জিনিস ভুলে আনতে মন নেই, ঠিক আছে। ওইটার জন্য ওই আপু আমার গায়ে হাত তুলতে আসে, আমাকে মারতে আসে। আচ্ছা মারে নাই, ওর মা ধরে ফেলে, কিন্তু ওদিন আমার গায়ে এমনভাবে নখ দিয়ে ধরে যে আমার পুরো নখের খামচি লেগে রক্ত বের হচ্ছে আমার হাতের থেকে। আচ্ছা যাই হোক, পরে আমি অনেক কান্নাকাটি করি। তখন আমার খালাম্মাকে ফোন দিই, আমি থাকবো না। কেন থাকবি না? যে আমাকে মারতে আসছে, কেন মারতে আসছে, এই কারণ। তো আমি বলছি হয় এরকম মাঝে মধ্যে, থাক, এগুলো হয়। আমি বলছি না আমি থাকবো না, এগুলো হয় মানে আমি এতদিন ধরে থাকি, এখন একটা ভুল হয়েছে দেখে ও আমাকে মারতে আসবে, এটা কোনো কথা? আমি রেগে যাই। তো আমার খালাম্মা বলছে আচ্ছা ঠিক আছে যা, থাকবি না তো থাকার দরকার নেই। এখানে একটা বিষয় একটু ইন্টারাপ্ট না করলেই নয়, হয়তো অনেকেই মন খারাপ করবেন আমার ইন্টারাপশন দেখে, কারণ গল্পের কন্টিনিউটি নষ্ট হয়। তারপর বিনীতভাবে বলছি, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছোট বাচ্চা যেসব কাজের লোক যারা টেক কেয়ার করে, তাদের কিন্তু শুধু ছোট বাচ্চার হ্যাসেলটা নিতে হয় না, আরেকটা ভয়াবহ রকমের হ্যাসেল আছে, সেটা হচ্ছে এই মায়ের হ্যাসেল। এই কারণে বলছি যে মা যদি প্রথম সন্তান হয়ে থাকে, খুব কনসার্ন থাকে তার উপর, বাচ্চাটার উপরে, এক। আর দুই নম্বর হচ্ছে মেডিকেলি আপনারা যদি যোগাযোগ করেন তাহলে দেখবেন ওই সময় শরীরে একটা হরমোন থাকে মায়েদের শরীরে, যেটা তাদের অনেক বেশি অ্যাংরি রাখে, অনেক বেশি রাগান্বিত রাখে। সো পান থেকে চুন খসলেই দেখবেন যে অনেক বেশি মেজাজ করছে। তো ওই হ্যাসেলটাও কিন্তু ওই কাজের লোকের উপরে গিয়েই পড়ে। সুতরাং বুঝতেই পারছেন ইটস এ ডিফিকাল্ট জব। আমরা মাদেরকে নিয়ে কথা বলি, কিন্তু যখন এটা ডাইভার্ট হয়ে কাজের মানুষের উপর চলে যায়, তখন কিন্তু সেটা আরও ভয়ানক আকার ধারণ করে। এবং 12-13 বছরের ছোট্ট একটা কাজের মেয়ে, তার কিন্তু এই জিনিসটা বোঝার বিষয় না। সো খুব স্বাভাবিকভাবেই তার উপরে হ্যাসেলটা অনেক বেশি হয়, যেটা ওর জায়গা থেকে কিছুটা হলেও আমার কাছে মনে হচ্ছে যে এরকম হলেও হতে পারে। হ্যাঁ বলেন। তারপর পরে আমার খালাম্মাকে আনার পর আমার খালাম্মা বলে থাক, তো আমি বলছি না আমি থাকবো না, আমার এগুলো ভালো লাগে না, আমার বাচ্চা রাখতে খুব কষ্ট হয়, আমার ঘুমের খুব কষ্ট হয়। আমি দেখা যাচ্ছে বাচ্চা রাখতে রাখতে বিকাল 4টা-5টা বাজে, আমি দুপুরে খাবার খেতে পারি না। বাচ্চা ঘুমালে তবে আমার খেতে হবে, ঠিক আছে। এখন বাচ্চা না ঘুমালে এমনও দিন যায় 4টা-5টা বাজে আমি দুপুরে খাবার খেতে পারি না। আবার বোর সকালবেলা উঠতে হয়, রাত 2টা-3টা বাজে শুয়ে আবার বোর 6টা-7টার সময় উঠা অফিসে যাবে, তোর সব কিছু তৈরি করতে এমনি আমার খুবই কষ্ট হয়ে যায়, আমি অসুস্থ হয়ে পড়তেছিলাম। তো এমনি বললো আচ্ছা ঠিক আছে আর একটা মাস থাক তুই, আরেকটা বাসা দেখে তখন নিয়ে যাবো তোকে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এমনি বলে ও আপুদের সাথে কথা বলে আমার খালাম্মা যে ঠিক আছে তোমরা একটা নতুন মানুষ দেখে নাও, আমার বোনজি থাকবে না, তো ওকে আমরা 1 মাস পর নিয়ে যাবো, তোমরা 1 মাসের মধ্যে আরেকটা মানুষ নিয়ে নাও। তো আচ্ছা ঠিক আছে। তো ওখান থেকে আমি চলে আসি, চলে আসার পর আমি আরেকটা বাসে যাই, ঠিক আছে। ওখানে যাওয়ার পরে ওখানে আপনি ছিল হচ্ছে আঙ্কেল আন্টি দুজন জব করতো, উনি 2 মেয়ে ছিল। 2 মেয়ে থেকে 1 মেয়ে বিয়ে হয়ে পড়ে শ্বশুর বাড়িতে, আরেক মেয়ে ভার্সিটিতে পড়ে, আচ্ছা কলেজে পড়ে। তো আচ্ছা ওখানে বেশ ভালোই কাটতেছে সময়, কিন্তু একটা পর্যায়ে আবার সে একই প্রবলেম লক্ষ্য করলাম যে আঙ্কেল একটু মানে তার নজর একটু অন্যরকম হয়ে গেছে। তখন আপনি মোটামুটি বোঝেন যাদের ব্যাড ইন্টেনশন আছে, আপনি এটা তখন মোটামুটি বোঝেন। বুঝি, হালকা হলে বুঝি। আচ্ছা তো যাই হোক, পরে ভাল লাগে না এই, তখন মনে মনে বলি যে আমি যেখানে যে আমার কপালে কি এগুলোই মিটে, এগুলোই জুটে, আমার কি একটা ভালো বাসা হবে, জুটবে না কপালে, এগুলো বলে কান্নাকাটি করতাম আর কি। তো আবার বলে আমি থাকবো না, ঠিক আছে। তো এক পর্যায়ে আমার খালাম্মার রাগারাগি হবে, থাকবি না মানে রোজ রোজ বাসা পাল্টানো, কয়েকদিন পর বাসা পাল্টানো, এগুলো কি মানুষ ভালো বলে? এই সেই অনেক কিছু বললো। তো আমি বলছি না আমি থাকবো না, যে আমি আর বান্দা বাসা চাকরি করবো না। এক পর্যায়ে বলে আমি বান্দা বাসা চাকরি করবো না। আচ্ছা তো বলে কি তুই করবি না তো কি করবি? তো আমি বলছি আমি চাকরি করুম। তুই তোকে এখন কে চাকরি দিব? আমি বলছি কে চাকরি দিব মানে?
মানুষকে চাকরি করে না, আমিও চাকরি করুম। আর না হলে আমি রাত্রে কোনো বাসে থাকুম না, আমি সারাদিন কাজ করুম, রাত্রে হলে চলে আসবো। এরকমভাবে অনেকজন এখনো করে। তো ওরকমভাবে আমি বললাম যে করবো। তো আমার খালামা ফার্স্টে রাজি হয় যে না ও, তো আমার খালামা বলে কি ও সারাদিন কাজ করে ঘুরবি ফিরবি, বাইরে বাইরে ঘুরবি, এগুলো করতে চাস তোরা, এসে অনেক কিছু বাজে বাজে কথা বলে। তো আমি বলি যে না, আমি কাজ করব, এতে আমি কোনো শয়তানি করবো না, তোমাদের কথা মতো আমি চলবো। তো আমার খালামাকে বলো ফার্স্টে রাজি হয় না, পরে অনেক জোরাজুরি করে আমি রাজি করাই, ঠিক আছে। তো আমি চলে যাই, ওই বাসার থেকে চলে যাই। যাওয়ার পরে একটা বাসা নেই, সারাদিন থাকি, রাত্রে চলে আসি। ওখানে আপনি হচ্ছে রান্না বান্না। তো আমি তো ছোট ছিলাম, আমি রান্না বান্নাটা বুঝতাম, কিন্তু আমার চেষ্টা ছিল আমি করবো, আমি শিখবো, না শিখলে আমি ভবিষ্যতে রান্না করবো কি করে, আমার এটা ভাবনা ছিল। তো আচ্ছা ঠিক আছে, তো ফার্স্টে গেছি, ওই ঘরে আন্টি দেখাই দিত, ঠিক আছে। ওই ঘরে আন্টি আবার নিয়মটা হচ্ছে কি, উনিও জব করতো, বাট উনি হাজব্যান্ডের সাথে উনি ডিভোর্স হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ডিভোর্স হয়েছে, উনি 2টা মেয়ে থাকে, ভালোই, 2টা মেয়ে খুব ভালো, এবং অনেক ভালো ছিল। তো ওখানে আমি রান্নাবান্না করি। তা একটা পর্যায়ে দেখতেছি রান্নাবান্নার, হ্যাঁ ওখানে আমি একটা জিনিস লক্ষ্য করে ওখান থেকে চলে আসে একটাই কারণ, ঠিক আছে। আমি যেটা সত্য কথা, আমি যে আন্টির বাসায় থাকতাম, সে আন্টি একটু ব্যবহারটা অন্যরকম ছিল। আচ্ছা, ঠিক আছে, যেহেতু উনি হাজব্যান্ড থাকতেন না, উনি যে ডিভোর্স হয়ে যায়, কিন্তু আন্টির সাথে উনি হাজব্যান্ড কোনো সম্পর্ক ছিল না, কিন্তু মেয়েদের সাথে ওর বাবা তো কথা বলবেই। তো যাই হোক, তো একটা বছর দেখি কি যা আন্টির বাসায় প্রতিদিন একটা লোক আসে, কিন্তু যখন আমি প্রশ্ন করলাম কে ওদের মেয়েকে, তখন বলে যে জানি না আঙ্কেল, ঠিক আছে। কিন্তু আচ্ছা, যখন ওরা মেয়েরা বাসায় থাকতো না, তখন ওই আঙ্কেল রাত্রে আসতো, রাত্রে আসে সারা রাত থেকে সকালে যেত। তো এগুলো আমার ভাবাতে লাগলো কি ব্যাপার, উনি আসে কিছু না, আবার আন্টির রুমে থাকে। যাই হোক, এরকমভাবে ওরা আঙ্কেলটা আসে, ঠিক আছে। আঙ্কেলটা আসলে আস্তে আস্তে অনেক কিছু জিনিস দেখে আমার মনে সন্দেহ হতে লাগলো, তখন তো আমি একটু হলে বুঝতাম। তো একদিন আমি আন্টি আন্টি ওই আঙ্কেলটা কে, বলে কি ওটা তোর আঙ্কেল। আমি বলছি আঙ্কেল মানে, বলে কি বিয়ে করছে। কিন্তু ওই আঙ্কেলের শুনলাম যে আবার তার আরেকটা সংসারও আছে। আচ্ছা, আমি কিছুটা হলে বুঝতে পারছি যে যেগুলো হচ্ছে সেগুলো ঠিক না, কারণ আঙ্কেল একটা সংসার আছে, আঙ্কেল হয়তো আরেকটা বিয়ে করছে, বা মানে আপনার কাছে ভালো লাগছিল না বিষয়টা, ভালো লাগতেছিল না। তো আমি বলি কি আমি এখানে থাকবো না, কারণ ওইখানেও সমস্যা হয়। হ্যাঁ, ওখানে সমস্যা হয় বলতে কি, ওই আঙ্কেল ছাড়া আরো অনেকজনে আসে। আচ্ছা, তো আপনার কাছে পরিবেশটা ভালো লাগেনি, তো আপনি ওখানে চলে গেছি। যাই হোক, যাওয়ার পর আমি বলি কি যে আমি আর বাসায় কাজই করবো না, আমি চাকরি করবো, আমি গার্মেন্টস করবো, আর নাহলে যে কোনো একটা চাকরি করবো। বলে কি এত ছোট মেয়েকে গার্মেন্টস চাকরি দিবে না, এটা সেটা ওইটা তুই পারবি না। তো আমার খালামার সাথে একটা মেয়ে থাকতো, সে আবার গার্মেন্টসে চাকরি করতো। তো আমি বললাম কি আপু, তুমি না আমার জন্য একটা গার্মেন্টসে চাকরি দেখো, আমি না তোমার সাথে চাকরি করবো। তো ও বলে কি আচ্ছা ঠিক আছে দেখবো না, এমনি করে বলে কি আচ্ছা ঠিক আছে দেখবো না, এমনি 1 মাস কেটে যায়, মানে সিরিয়াসলি নেয় না আর কি। না সিরিয়াসলি নেয় না জিনিসটা। তো কেটে যাওয়ার পরে আমি কোনো চাকরি টাকরি করি না, এমনি 1 মাস কাটলো, 2 মাস কাটলো, 2 মাসে আমার খালাম্মা আমার কাছে 5,000 টাকা ধার পেয়ে যাবে, কারণ তার কাছে যে খাওয়ার বিল দিতে হতো, খাওয়া থাকা 2,500 মাসে দিতে হতো। তো এমনি 2 মাসে আমি পুরা বসা, আমার বাড়িতে টাকা পাঠাতে পারতেছি না, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আব্বু ঠিক মতো কাজ হচ্ছে না, কাজ বন্ধ, অনেক সময় দেখা যাচ্ছে কাজ বন্ধ থাকে, গাড়িগুলো অফ থাকে। 2 মাস পরে কোনো চাকরি হয় নাই, আমি খুব চিন্তায় পড়ে গেছি, এত টাকা বাড়িতেও প্রবলেম হচ্ছে, সাইডে খালাম্মা এত টাকা পাবে কোথা থেকে, কি দিব না দিব, মাথা পুরো নষ্ট আমার। তো একটা পর্যায়ে একটা হসপিটালে চাকরি আসে, মানে হসপিটালে দেখাশোনা করার জন্য এরকম একটা চাকরি আসে। তো আচ্ছা আমি কাগজপত্র জমা দিই, আমার জমা নিয়ন্ত্রণ কার্ড ওখানে জমা দিই, আমি তো খুশি, যাই হোক একটা তো কাজ পাইছি। তখন ওখানে স্যালারি ধরছে আপনি 10,000, আমি তো আরও খুশি। যাই হোক 10,000 টাকা স্যালারি পর মাসে 5,000 টাকা বাড়িতে পাঠিয়ে দিব, আর 5,000 টাকা আমার নিজের জন্য রাখবো, আমি বেশ ভালোই। তো ঠিক আছে, ওখানে জবটা নিচ্ছে হয়েছে 8 ঘন্টা করে ডিউটি। আচ্ছা, তো আমি যেখানে থাকতাম ওখানে 3-4 জন নিচ্ছে এই একই কাজ, তো আমরা একই সাথে যেতাম, একই সাথে এমনি 1 মাস করে ওই জবটা, ঠিক আছে। করার পরে বাড়িতে বেশি প্রবলেম ছিল, তো 1 মাসে যা কামাই করছি ওই টাকাতে বেশিরভাগ আমি বাড়িতে পাঠিয়ে দিছি। পরে আমার কাছে ফোন ছিল না, তো একটা ফোন কিনলাম, তো এতে তো আমার খালাম্মার টাকা দেওয়া পড়ে নাই। তো এই 3 মাসের মধ্যে কত টাকা জমে গেছে। এরপরে একটা প্রবলেম কেন, ওই চাকরিটা চলে যায়, আমি ছাড়ি না চাকরিটা, মানে যারা এটা কিন্তু একটা আপনার একজনের ডিলের মাধ্যমে এটা আনা হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় দেয় আর কি লোক। তো ওদের মধ্যে একটা কি জানি প্রবলেম হওয়ার কারণে আপনার চাকরি চলে যায়। হ্যাঁ, আমরা সবার চাকরি চলে যায়, যাদেরকে চাকরি দিয়েছিল তাদের সবার চাকরি চলে যায়। তো এখন আমি আবার বসা,
ঠিক আছে। আবার বলে রাখি, এই চাকরির মাধ্যমেই ঠিক আছে একটা ছেলের সাথে আমার পরিচয়। ওই যে বললাম ফোন কিনছি, হুম ঠিক আছে, হুম ফোন কেনার পর টাচ ফোনে কিনছি কম দামি আর কি। ফোন কিনছি, পর আমার ফোনে প্রবলেম, আমি কারণ বাজার নিয়ে গেছি, ছেলেটার দোকানটা কারণ বাজার, হুম ফোন সার্ভিসিংও করে, আবার দেখা যাচ্ছে ফোনে গান টান লোডও দেয়, এরকম একটা। তো ওই ছেলের কাছে যাই, ঠিক আছে। তো ওদিন টাচ ফোন, মেমোরিতে প্রবলেম, সেটে ফ্লাশ দিতে হবে, পুরা সেট বাইরে থেকে হয়ে গেছে। তো ওদিন আমার কাছে টাকা শর্ট ছিল, 250 টাকা না ফ্লাশে ছেলেটা। হুম তো যাই হোক, ওই ছেলেটা কি করলো, আমার ফোন টোন পুরো ঠিক করে দিছে, ঠিক আছে। তো আমার কাছে টাকা পাবে হচ্ছে 450 টাকা পাবে, কিন্তু আচ্ছা। ওদিন আমার কাছে টাকা ছিল হচ্ছে 200। আচ্ছা। তো এখানে আরো অনেক টাকার পার্থক্য না। হুম তো আমি ওই ছেলেটাকে বললাম কি, আচ্ছা ভাইয়া শুনেন, আমি তো পুরো টাকা আনি নাই, হুম আপনি, ছেলেটাকে ফার্স্ট আমি বলছি, দেখেন ভাইয়া এত কিছু করতে হবে না, জাস্ট আপনি আমার ফোনটা ঠিক করে দেন হালকা ভাবে, যেন আমি কিছু চলতে পারি, পরে আচ্ছা। আমি ঠিক করবো, আমার কাছে আচ্ছা। টাকা নাই বেশি। তো ছেলেটা বললো কি, সমস্যা না, আমি আপনাকে ঠিক করে দিই, আপনি পরে যে পরে টাকা দিয়ে দিন, এমনি বলে আর কি। পরে আমি নাম্বারটা দিই, নাম্বারটা দেওয়ার পর আমি বাসায় চলে আসি। আসার পর 2 দিন পর ছেলেটা আমাকে ফোন দেয়। ছেলেটা ফোন দেওয়ার পর আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে, আমি বলছি কে, বল এরকম, তো পরিচয় দেয় আর কি। তো আমি বলছি ও আচ্ছা। তো আমি বললাম হ্যাঁ আমি ভালো আছি। এমনি এমনি আস্তে আস্তে ও ফোন দেয়, ঠিক আছে। তখন আমি কোনো ছেলের সাথে কথাবার্তা বলতাম না, আমি আমার গ্রামে একটা ছেলেকে লাইক করতাম, আচ্ছা আচ্ছা। পছন্দ করতাম আর কি, ওকে। কিন্তু কোনো প্রকাশ করি নাই। তো যাই হোক, ওই ছেলেটা আমাকে ফোন দিতে থাকে এমনি আস্তে আস্তে। তো আমিও কথাবার্তা বলতে এই করে, তুই আচ্ছা। দেশে চলে যা, হুম খেলার আগে এই করে দেখে আমি দেশে চলে আসছি, ঠিক আছে। দেশে চলে আসি, আসার পরে আম্মু বলে কি ব্যাপার তুই চলে আসলি এসে। আমি বলছি মা এমনি চলে আসছি, ভালো লাগে না, হুম আমি আর ঢাকা শহর যাবো না, কাজ করবো, আমি আবার আরবি পড়বো, কোরআন শরীফ নেবো, আমি কোরআন শরীফ পড়বো। আমি আম্মুকে বলে এরকম, আম্মু বলে আচ্ছা ঠিক আছে, হুম কয়েকদিন বাড়িতে থাক, পরে আবার চলে যা। আচ্ছা। আমি বলে আচ্ছা। তো আমি এক পর্যায়ে বলে আচ্ছা, পরে বলি যে না যাবো না। হুম তো আমার আম্মু বলে কি যাবি না মানে, আর আমি ছোটোতে অনেক ছোটো থেকে শান্ত ছিলাম, কিন্তু যখন আমার 12-13 বছর বয়স, তখন থেকে আমি অনেক দুষ্ট হয়ে গেছি। আচ্ছা। দুষ্ট বলতে কি, গ্রামে যাওয়ার পরে এইদিকে দৌড় মারতাম, ওদিকে দৌড় মারতাম, একটু হলো তো আমি বড় হয়েছি। দুরন্ত ছিলেন আর কি। হ্যাঁ দুরন্ত ছিলাম, মানুষ এটা বলতো ওটা বলতো। গ্রামে তো দেখা যাচ্ছে 12 বছরের মেয়ে অনেক বড় হয়ে যায় তাদের জন্য। হুম তো যাই হোক, পরে আমার আম্মু বলে কি এমনি তো আর রাখা যাবে না, আমি দুষ্টুমি করে দেখে মানুষ বিচার দেয়, আমার আম্মুর কাছে বিচার দেয়। তো আম্মু বলে কি এমনি তো আর রাখা যাবে না। আবার আমি বলে কি, আমার দুলাভাই তো ছোট থেকে আমাকে খুব আদর করে বড় করছে। হুম আমি খুব আদরের শালী, যখন আমি ঢাকা চলে যাই আমার দুলাভাই খুব রাগ করে, কেন ঢাকা পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা। কিন্তু আমাকে তো পাঠায়, আমি তো নিজে গেছি ঢাকায়। তো যাই হোক, তো আমার দুলাভাই আমাকে নিয়ে, আমার প্রতি আমার দুলাভাই খুবই গেছিল, দুর্বল ছিল। হুম দুর্বল বলতে কি, যে বোন হিসাবে অনেক আদর করতো, আমার বোন হিসাবে আমার প্রতি অনেক দুর্বল ছিল আমার দুলাভাই, আচ্ছা। আমিও তার প্রতি ছিলাম। তো যাই হোক, পরে এরকম চলতে থাকে, ঠিক আছে। তো একটা পর্যায়ে আমার ফ্যামিলি, তখন আমি গ্রামে, ঠিক আছে, আমার বোন জামাইরা, আমি বাড়িতে যাওয়ার পর আমার বোন জামাই, আমার ভাগ্নেরা সবাই আমাদের বাড়ি চলে আসে, সবাই একসাথে থাকি। তো একটা পর্যায়ে কি হয়, একদিন আমার দুলাভাই কাজ করতেছেন, তো আমি কি করলাম, শয়তানি করে যে পিছের থেকে উনিকে জাবড়ায় ধরলাম, কোমরে ধরে হাসতেছি, শয়তানি করতেছি। এটা আমার মামি দেখতে পারে। আচ্ছা। মামি দেখতে পায়, মামি দেখার পর আমার আম্মুকে যে এটা বলে, হুম আমার আম্মুকে আর আমার বোনকে এই জিনিসটা বলে। আচ্ছা। বলার পর ওই জিনিসটা ওর একটু স্বাভাবিকভাবে নেয় না, জিনিসটা অন্য নজর ভাবে, মামি অন্যভাবে বলে, অন্যভাবে নেয়, এটা স্বাভাবিক, বুঝছেন। তো বলার পরে এগুলো নিয়ে আস্তে আস্তে দেখি আমার বোন জামা আর আমার বোন ঝগড়া করতে শুরু করে। মানে সবাই এটা ডাউট যে আমার বোন জামার সাথে আমার কোনো সম্পর্ক আছে, ওকে। কোনো খারাপ সম্পর্ক আছে বা এরকম কিছু, কিন্তু আসলে তো তা না। যাই হোক, এরকম করতে করতে এক পর্যায়ে আমার বোন আর বোন জামার মধ্যে খুবই প্রবলেম ক্রিয়েট হয়, ঠিক আছে, খুবই ঝগড়াঝাটি, কি একটা জানি অবস্থা বলার বাইরে। তো আমার বাপ মা এগুলো দেখে বলে কি আমাকে বিয়ে দিয়ে দিবে, মানে আচ্ছা। বিয়ের গেটা, এই 12-13 বছর বয়সী। হ্যাঁ 12-13 বছর বয়সে আমাকে তারা বিয়ে দিয়ে দিবে। তো আমার বোন জামাই বলে যে না, এই বয়সে ওকে কেন বিয়ে দিবেন, ওর বড়জন বাকি, মানুষ তো খারাপ বলবে যে ছোটটা বিয়ে হয়েছে বড়টা বিয়ে হয় না, তার মানে ছোটটা নিশ্চয় কোনো প্রবলেম আছে। তো আমার বোন জামাই ফার্স্টে রাজি হয় না। আমার মা বলে কি যে না বিয়ে দিব, কারণ ওদের সন্দেহ যে আমাকে যদি বিয়ে না দেয় তাহলে হয়তো আমি আমার বোন জামাইয়ের সাথে ভেগে যাব। আচ্ছা। আমার বোন জামাইয়ের সাথে আমরা বিয়ে করে ফেলবো, এরকম একটা কিছু, এতে আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তো অনেক চাপের মধ্যেই, ঠিক আছে, আমার এই বিয়ে করতে হয়। আমার পরে একটা বিয়ের কথা আসে,
ওই ঝগড়াঝাটির মধ্যে একটা বিয়ের প্রস্তাব আসে আমার জন্য। আচ্ছা আমার মামা দেখে বলে রাখে, তো আমার মামা বিয়ের প্রস্তাবটা নিয়ে আসে, ঠিক আছে। কিন্তু যার সাথে আমার বিয়ের প্রস্তাবটা আনা হয় সে আমার থেকে অনেক বড়, আমার আচ্ছা। থেকে অনেক বয়স বেশি, তার হয়তো আমার 2 জন্মে বড় হবে, ওকে অনেক বয়স। তো যাই হোক, সবাই দেখে শুনে কথাবার্তা বলে তারা রাজি। হুম তো আমাকে দেখায়, ওদের পছন্দ হয়, তো ওরাও রাজি, আমার ফ্যামিলিরাও রাজি, বাট আমি রাজি ছিলাম না। কিন্তু আমি তখন না বলেও পারতেছি না, যদি আমি এখন এই বিয়ে না করি হয়তো আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাবে, 2টা বাচ্চা আছে, ওদের জীবনটা নষ্ট হয়ে যাবে। তখন আমার মাথায় খালি কি করব না করবো বুঝে কুল পাই নাই, ঠিক আছে। তো আমার বোন জামাই বলে কি এই বিয়ে হবে না, আমার মা বলে কি এই বিয়ে হবে। দুজনের মধ্যে এগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি, দ্বন্দ্ব তৈরি হয়। হ্যাঁ, দ্বন্দ্ব তৈরি হয় যে এই বিয়ে হবে, এই তো অনেক ঝগড়াঝাটি হয়, ঠিক আছে। তো আমাকে আমার মামার তো বোন একটা বলে কি, দেখ তোর জামাই বুড়া, এই সেই অনেক কিছু বলে। তো আমার আম্মু এসে বলে কি একদম চুপ। আমার মামার তো বোনটাকে বলে যে একদম চুপ থাকো, কি ছেলেরা কি বুড়া হয়, ছেলেরা কি কোনোদিন বুড়া হয়, এগুলো বলে, গ্রামে এখনো বলে এগুলো, এই ছেলেরা বয়স হলে কি বুড়া হয়ে যায়, এটা ওইটা সেটা অনেক কিছু বলে, ঠিক আছে। তো ওদিন আমার কিছু, তো আচ্ছা যাই হোক, ওই দিন কথাবার্তা ফাইনাল, এই বিয়ে পুরো ঠিক, ঠিক আছে। আমার তো একবার জানার চেষ্টা করেন যে আমি এই বিয়েতে রাজি কিনা, আর তখন রাজি না হওয়ার পর ছাড়াও তো কোনো উপায় ছিল না আমার। আচ্ছা যাই হোক, পরে আমি এই বিয়ের জন্য আমার, হ্যাঁ, কথাবার্তা শেষ, বিয়ের ডেট সব ফিক্স, 1 সপ্তাহের মধ্যেই বিয়ে। এর মধ্যে ওরা চলে যাওয়ার পরের দিন আমার বোন জামাই বলে কি এই বিয়ে হবে না, আর যদি জামাই আসে তো জামাইকে রাস্তা থেকে পা ভেঙে আবার বাড়িতে ফিরাই দিব। আপনার বোন জামাই? হ্যাঁ, আমার বোন জামাই বলে। এতে মানুষ আরো সন্দেহ করে যে কি ব্যাপার, সেটাই তো, হ্যাঁ, যে ওকে বিয়ে হতে দিবে, তার মানে নিশ্চয়ই কিছু আছে। তো আমি আমার বোন জামাকে বলি, থাক দুলা ভাই, আপনি কিছু করতে হবে না, আমি এই বিয়েতে খুশি। আমার বোন জামাকে ডেকে নিয়ে বলে, মটটট খেয়ে এসে ডেকে নিয়ে আমাকে বলে কি, তুই কি এই বিয়েতে রাজি, তুই এই বিয়েতে খুশি? আমি বলছি হ্যাঁ, আমি অনেক খুশি, আপনি এসব নিয়ে আর গ্যাঞ্জাম করেন না, থাক, আমি চাই না কোনো গ্যাঞ্জাম হোক। তো এগুলো বলার পর অনেক কিছু বলে, আমার বাপ মা বলে তুই ভাইবা চিন্তা বল, তুই তো খুশি? আমি বলছি হ্যাঁ আমি খুশি, কারণ তখন এছাড়া আমার উপায় ছিল না, ঠিক আছে, এছাড়া আমার কোনো উপায় ছিল না। ওকে, আমার বোনের সংসার বাঁচানোর জন্য এখন যদি আমার এমন 10টা বিয়ে করতে, আমার তখন করতে হবে, কিছু উপায় ছিল না, কারণ আমি তখন ছোট থেকে বললাম যে আমার বোনের সংসার ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ওকে, এই বিয়ে না করলে আমার বোনের সংসার ভেঙে যাবে, আবার এটা করলেও ভেঙে যাবে। কিন্তু আমার বাবা মা এক কথা এই বিয়ে হবে, আর আমার বোন জামাই এক কথা হবে না, মানে দুজনের মধ্যে এগুলো নিয়ে অনেক। ঠিক আছে, তারপর কি হলো? যাই হোক, পরে এই বিয়ে হয়, ঠিক আছে। কিন্তু আমার বিয়েতে কাবিন না হওয়ার কারণ হচ্ছে যে আমার বয়স হয়নি, কাবিন দেওয়ার মতো বয়স হয়নি, 18 বছর না হলে কাবিন হবে না। তো এমনি 2 দিন থাকার পরে এখন মানুষ বলে কি যে, আমার বাপ মা বলতেছে যদি এখন জামাই ফিরাই দেওয়া হয় তো মানুষ তো খারাপ বলবে, জিনিসটা মানুষ তো খারাপ বলবে যে বিয়ে ভেঙে যে তোমার মেয়ে একটা বদনাম, ওই ওদিক থেকেও বদনাম হয়ে যাবে। তো যাই হোক, কাবিন ছাড়াই বিয়ে হয়। তো ওরা বলে কি যে ঠিক আছে, যত মধ্যে মেয়ের 18 বছর পূর্ণ না হবে তো তুমি বন্ধ কাবিন হবে না, 18 বছর পূর্ণ আমরা কাবিন দিব। তো এমনি করে সবার কথার উপর বিয়েটা হয়। কত বছর বয়সে বিয়ে হলো এটা আপনি তখন আমি 13তে পড়তেছেন এই অবস্থায়? মানে 13 শেষের দিকে, মানে 14 এরকম কিছু একটা। ওকে, বুঝতেই পারছেন ওর বয়স 17 পার হয়েছে, 18 পড়েনি এখন পর্যন্ত। ওর জীবনের অনেক ঘটনা এখনো বাকি, আমরা শুনবো। এবং এই বয়সে ওর বিয়ে হয়েছে। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি শ্বশুরবাড়িতে যাই, ঠিক আছে। আবার বলে রাখি, আমার হাজব্যান্ডের অন্ত 6 ভাই 1 বোন মারা যায়, ওরা 6 ভাই থাকে, ঠিক আছে। তো 6 ভাইয়ের মধ্যে ও 2 নাম্বার ছিল, সবার বড় আমি ছিলাম। হ্যাঁ, বয়স হয়তো ছোট হতে পারি, হমদে তো সবার বড় ছিলাম। সবাই ভাবি বলতো আমাকে, কিন্তু তখন তো আমি কিছুই বুঝতাম না, গ্রামে কোনো কাজ কমে পারতাম না। আচ্ছা, রান্না বান্না কিছুই, রান্না তো আমি পারতাম, কিন্তু ওটা তো লাকড়ি চুলা তো রান্না করা অনেক সহজ না, কঠিন, আগুন লেগে যাওয়ার ভয়। যাই হোক, বিয়ে করার পরে দেখলাম হ্যাঁ এটা ঠিক যে আমি হয়তো মন থেকে মানতে পারি নাই, কারণ আমাদের প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে, তো আমার কিছু স্বপ্ন ছিল। পরে বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতে যাই, ঠিক আছে। তো এমনি 1টা মাস বেশ ভালোই কাটে। একটা মাস খুবই, মানে আমার আদর যত্ন কোনো দিক থেকে আমাকে সে কষ্ট দেয় নাই। আচ্ছা, ঠিক আছে। তো 1 মাস পর মেয়ে আসে, আবার বলে রাখি ওর তো 2টা মেয়ে আছে, ওই 2টা মেয়েরও বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে। আচ্ছা, মানে লোকটার বয়স কত থাকে তখন? আপনি 40 মানে 50-এর কাছাকাছি। মাই গুডনেস, ওর হাজবেন্ডের বয়স ছিল 50-এর কাছাকাছি। এবং উনি, আপনি কত নাম্বার ওয়াইফ ছিলেন ওনার? 4 নাম্বার। 4 নাম্বার। চিন্তা করে দেখেন অবস্থা। ওকে, বলেন তারপর।
4 নম্বর ওয়াইফ। কিন্তু এটা কেউ জানতো না যে ওর 3টা বিয়ে করছে আগে, সবাই আপনার ফ্যামিলি কেউ জানতো না? না, সবাই এটা গোপন করছে। ঠিক আছে, ওকে, গোপন করে কেউ জানে না, সবাই জানে যে একটা বিয়ে করছে, বউ পালায় চলে গেছে, এই জন্য সে আরেকটা বিয়ে করে এমনি তার একা থাকা যায় না, কেউ তো দরকার। তো যাই হোক এমনি করে বিয়েটা করে। একটা মাস পুরোপুরি ঠিক, 1 মাস পর ওর মেয়ে আসে। তো মেয়ে আসে, আমি রান্নাবান্না করি যেটুকু পারি, আমার ক্ষমতা যেটুকু আমি রান্নাবান্না করি। আর আমার হাজব্যান্ড একটা অভ্যাস কি ছিল, ওর মেয়ে এসে কিন্তু কোনো ছেলে সন্তান নেই। আচ্ছা, ও সবসময় খালি বলতো যে আমার ছেলে লাগবে, আমার ছেলে লাগবে, খালি ছেলে ছেলে করতো। তো আমি একদিন প্রশ্ন করলাম যে ছেলে আর মেয়ে তো কেউ বানায় না, এটা তো আল্লাহ সৃষ্টি, যা যা সৃষ্টি যে করে তাই তো বুঝবে, তাই না? এখন তোমাকে যদি আল্লাহ ছেলে না দিয়ে মেয়ে দেয় তখন কি মেয়ে হলে ভালো, আর যদি ছেলে তো আরো বেশি ভালো, মানে ওর ছেলে ছেলে এরকম একটা কি জিনিস। ওকে, তো যাই হোক ওর মেয়ে আসে, আসার পরে একটা জিনিস দেখলাম, 2-3 দিন বেশ ভালো, 2-3 দিন পরে সে একটু পাল্টে গেছে, একটু অন্যরকম হয়ে গেছে। মানে আমার সাথে বেশি কথা বলে না, ঠিক আছে, ছোটোখাটো জিনিস নিয়ে রাগারাগি চিল্লাপাল্লা মারধর করতো। হ্যাঁ, এমনি এমনি বেশ ভালোই এরকম অত্যাচার আমার উপর চলতেছে। মেয়ে যাওয়ার পর এটা আরো বেশি বেড়ে যায়। আচ্ছা, বন্ধুদেরকে নিয়ে বাসায় মদ নিয়ে এসে আড্ডা মারা, ঠিক আছে, রাতে 2টা-3টা পর্যন্ত আড্ডা দিত। আমাকে ঘুমাতে দিত, নিজেও ঘুমাতো না, তাদের জন্য আমার বসে থাকতে হবে। এইসব আড্ডা শেষ হওয়ার পরে ও বন্ধুদেরকে বিদায় দিয়ে পরে ও ঘরে আসবে, পরে আমাকে ঘুমাতে হবে। আমি আগে ঘুমাই গেলে এটার জন্য আমাকে বকবে, আমি আগে কেন ঘুমাই যাই। এরকমভাবে আমার উপর অনেক অত্যাচার করে সে, ঠিক আছে। এমনি এমনি প্রায় 2-2.5 মাস কাটে। আমার হাজব্যান্ড বাসা কিন্তু আমি 3 মাসও থাকি না, ঠিক আছে। তো 2.5 মাস পর আমি জানতে পারলাম যে আমি মা হব। মাই গুডনেস, আমি প্রেগনেন্ট, আমি মা হব। 2.5 মাস তখন আমি বুঝতে পারতাম না তখন। তো একদিন হঠাৎ করে খুব মাথা ঘুরতেছিল, মানে মাথা ঘুরতো। বুঝতে পেরেছি, আপনি যে সিমটমটা বুঝতে পেরেছেন যে আপনি মা হবেন। হ্যাঁ, তারপর কি হলো? পরে ও তো খুশি। এটা সবাই জানতো না, খুব কমই জানতো, সবাইকে এতটা জানানো হয় নাই। ও খালি বলতো ছেলে ছেলে। আমি বলি যে এটা আল্লাহ যা যাই তা, এটা তুমি আর আমি সৃষ্টি করবো না যে গা। আর তবু আমি মেনে নিছিলাম, ঠিক আছে। যাই হোক 2.5 মাসে প্রেগনেন্ট। তো একদিন ও বাজারে যায়, ঠিক আছে। তো ওদিন আমাকে বলে কি মুরগি এনে দিচ্ছে, আমাকে মুরগি এনে লুটি বানাতে বলছে আর মুরগি রান্না করতে বলছে। তো আমি রান্নাবান্না করি, রান্নাবান্না করার পরে আমার যে উকিল মা, যে আমার দায়িত্ব নেই, উকিল মা যাকে বলা হয়, সে তার বাসায় যাই আমি সন্ধ্যাবেলা। রান্নাবান্না সেটা আমি ভয় পেতাম, একলা করে থাকতে ভয় পেতাম, খুব ভয় পেতাম। অন্ধকার আমার পছন্দ ছিল না, অন্ধকার আমি খুব ভয় পেতাম তখন। তো যাই হোক পরে ওদিন আমি রান্নাবান্না জলদি জলদি সেরে সন্ধ্যার আগে আমি আমার উকিল মার বাসায় চলে যাই, একা বাসায় থাকতে পারতাম না। যাওয়ার পরে ওদিন ও যাদের সাথে কাজ করতো একটা লোক আসে। আসার পর অনেক কিছু বলার পর এগুলো ও শুনে, ঠিক আছে। শোনার পরেও ও আসার পর আমাকে বলে তুমি তোমাকে বলছি বাসাতে বের না হতে। উকিল মা বলে না, আমার হাজবেন্ড বলে, বাজার থেকে এসে আমাকে বলে তোমাকে বলছি কোথাও না যেতে, কারোর সাথে কথা বলতে দিত না, আবার কারোর সাথে দেখা করতে আমাকে দিত না। সে মানে বলতো খালি ঘরে থাকবা চুপচাপ, কারোর সাথে বেশি কথা বলবো না। তার কারণ তার থেকে মনে হতো কি যে আমাকে হয়তো কেউ যুক্তি দিবে, কুবুদ্ধি দিবে, এই সেই হয় না, বাচ্চা নষ্ট করার জন্য কুবুদ্ধি দিবে, এগুলো ভাবতো সে। ওকে, তো ঠিক আছে, এমনি কাটতে থাকলো। এর মধ্যে সে অত্যাচার করে আমাকে, যেমন সব কিছু নিয়ে, খাবার নিয়ে, গোসল নিয়ে, রাত্রে ঘুমানো নিয়েও ডিস্টার্ব করে। মানে ডিস্টার্ব বলতে কি, অত্যাচার করে, ছোটখাটো বিষয় নিয়ে জ্বালাতন। জি, মানে সবসময় একটা পুরুষ বাইরের দিকে মনোযোগ থাকতে হবে, সে ঘরের দিকে নয়। ঘরের দিকে কি মানে এই কাজটা কেন করো নাই, তুমি এটা কেন করতে পারো না। আমি বলছি আমার শরীরটা ভালো লাগে না, আমি করি না, আমি পরে করবো, এটা কেন বলছি, এটা নিয়েও সে গায়ে হাত তুলতো, এরকম আর কি। যাই হোক, তো একদিন বাজার থেকে আসার পরে যেটা বললাম আর কি, যে একজন যে সে যেখানে কাজ করে ওখান থেকে একটা ভাই এসে আমাকে অনেক ধরনের কথাবার্তা বলে যে আপনি এগুলো কেন সহ্য করেন বা এই সেই, এগুলো শোনার পরে তো আমার উকিল মার বাসা ছিলাম, ওখান থেকে আমাকে হাতটা টেনে বাসায় আনে, আমাকে বলে ঘরে চলো। আচ্ছা আচ্ছা। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো। এটা ঘরে আনার পরে বল খাবার দাও, বিছানার উপর বসেছিল, আমি খাবার দিছি, ঠিক আছে। খাবার দেওয়ার পর 2বার মুখে দিয়ে আমাকে বলতেছে ও কি বলে তোমাকে, কি বলতেছিল ওরা। আমি বলছি কি বলতে, তুমি কি জানো না, তুমি তো সব শুনছো, আমি তো জানি তুমি অনেক আগে আসছো, আমি টের পাইছি ও যে বাজার থেকে আসছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু এটাও অভিনয় করছে, আমি বুঝতে পারিনি। তাই আমি তো বলছি তুমি তো জানো, তুমি তো শুনছো কি আমাকে কি বলছে বা কি বলে নাই। হ্যাঁ আমি শুনছি, কিন্তু আমি আবার তোর মুখ থেকে শুনো। মানে তুই টাকা করতেছে, রেগে যাইতেছে। আর আমি মাঝে মাঝে মনে হয় যে ও একটু পাগল টাইপের, মানে এই ভালো আবার এই হঠাৎ করে খারাপ, মানে ওর কোনো মানসিক প্রবলেম আছে।
ঠিক আছে, আমরা এখানে আর একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। 12টায় আমরা আবার বলার জন্য, তুমি জানো না তুমি কি করো, তুমি যা করো তাই তো বলতেছিল। ও বলছে যে, তাই নাকি? তো মানুষের যুক্তি নেস তুই। আমি বলছি মানুষের যুক্তি কেন নিব, মানুষ যেটা সত্যি সেটাই তো বলে। এগুলো বলার পর আমাকে অনেক মারধর করে, ঠিক আছে, মারধর করে। আর মারধর করার পর আমি কান্না করতেছি, পরে চিক্কা চেঁচামেচি হয়েছে না, বকাঝকা, অনেক মারধর করে। তো আমার উকিল মা টের পায়, তখন রাত্রে প্রায় 11টার দিকে কাছাকাছি। তখন তো 11টা হলো গ্রাম অঞ্চল, নিরিবিলি একদম। যাই হোক, অনেক মারধর করার পরে অনেকজন ধরতে আসলে তাকে মারতে চায়। তার কথা যে এখন যদি কেউ ধরতে আসো তো সবই মার খাবা। আচ্ছা। আমার হাজবেন্ড বলে ওকে, ওকে আমি মেরে ফেলবো না কেটে ফেলবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও আমার বউ, ওকে আমার যা ইচ্ছে আমি তাই করবো। হ্যাঁ। আর যাই হোক, তো আমার উকিল মা এসে বলে যে এই অবস্থায় মারিস না, মারার দরকার নেই, ও যা করছে করছে, আচ্ছা ছোট ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। ও বলে কি না, ও মানুষের যুক্তি নেই। আর আমার উপর সন্দেহ করতো। ও ভাবতো যে অন্য কোনো ছেলের সাথে হয়তো আমার সম্পর্ক আছে, আচ্ছা, এটা সন্দেহ করতো। আর ফোন দিলে ফোন চেক করতো যে আমি কোনো ছেলের সাথে কথা বলি নাকি, যদি অন্য একটা নাম্বার দেখছে তাহলে বলছে এটা কে, তো আমি কি জানি কে কে কোথা থেকে, আমি তো এরকম কিছু মানে জানি না, ঠিক আছে। যাই হোক, পরে একটা পর্যায়ে যখন আমার উকিল মা এই কথাটা বলে যে এরকমভাবে মারিস না, হয়তো ওর ক্ষতি হবে, তো এক পর্যায়ে উঠে বলে কি যে এই বাচ্চা আমার না, মানে আচ্ছা, ওইটা অস্বীকার করতেছে। তো আমার রাগ উঠে গেছে, কি বললো এটা। পরে আমি বলছি আমি তুই টাঙ্গা করছি, আমি বলছি এটা তোর কি বাচ্চা না, বলছে না এটা আমার বাচ্চা না। তো আমি বলছি বেশ ভালো কথা, তোরও বাচ্চা না তো ঠিক আছে, এটার বাইচা থাকার কোনো অধিকার নাই। আমি এই কথা বলে মানে কান্না করতেছি, ঠিক আছে। তখন এই কথা ও শুনে পরে আমাকে মানে লাথি দিয়ে ফেলে দেয়। আচ্ছা, যার কারণে আমি খুব মাথায় খুব আঘাত পাই, এমনকি শরীরেও খুব আঘাত পাই। আর মাটিতে ও আমাকে এমনভাবে মারতেছিল, মানে কি বলবো, জাস্ট পা দিয়ে লাথি দিতেছিল। ওহো, এই প্রেগন্যান্ট থাকা অবস্থাতে? হ্যাঁ হ্যাঁ, এটা কোমরে, পেটে বা পিঠে, বুকে, মুখে, মানে যেখানে সে পারতেছে। আমি তো মাটিতে পড়ে গেছি, ঠিক আছে। যাই হোক, অনেক মারধর করে। পরে একটা পর্যায়ে ও একটা লাইট থাকে, মানে গ্রামে তো অনেক লাইট দিয়ে চলাফেরা করা হয় যেহেতু কারেন্ট নাই, তো একটা লাইটার ছিল ওর, স্টিলের, সিলভারের, ঠিক আছে। ওইটা দিয়ে আমার একটা মাথায় বাড়ি মারে। পরে আমি আর বলতে পারি, আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। ওহো, ঠিক আছে। পরে কি হয় না হয় তা আমি জানি না, ঠিক আছে। যখন আবার আমি চোখ খুলি তখন দেখতে পারি যে আমার মাথায় পানি ডালতেছে, ঠিক আছে, মানে আমার হাত পা মুছে দিতেছে, কান্নাকাটি করতেছে। আর এর মধ্যে আমার খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। আমি প্রায় এই ঘটনার পরে আমি প্রায় 1.5 মাস অসুস্থ ছিলাম। আর এই ঘটনার পরে আমার বেবিটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, নষ্ট হয়ে যাওয়ার পরে আমি তো অনেক অসুস্থ ছিলাম। এইসব খবর আমার মার কানে যায়, বাবার কানে যায়। তো আমার ফ্যামিলির থেকে আমাকে নিতে আসে, তো ওদিন আমাকে নিয়ে যায়, ঠিক আছে। নিয়ে যাওয়ার পর আমি প্রায় 1.5 মাস অসুস্থ ছিলাম, অনেক অসুস্থ হয়ে পড়ছি, ঠিক আছে। অসুস্থ হওয়ার পর 1.5 মাস পর আমি মোটামুটি একটু সুস্থ। তখন সে মেম্বার চেয়ারম্যান নিয়ে আসে, তার কথা যে তার বাচ্চা নষ্ট করে ফেলছে আমি। কিন্তু এটা আমি নষ্ট করি নাই, ওর বাচ্চা, ওর আচরণের কারণেই হয়েছে, ওর আচরণের কারণে হয়েছে। কিন্তু ও পুরা দোষ আমাদের উপর ফেলতেছে যে আমরা নষ্ট করে ফেলছি, কিন্তু আসলে তো তা না। যাই হোক, এগুলো অনেক গ্যাঞ্জাম হয়েছে। ও মেম্বার চেয়ারম্যান আনলো, এটা আনলো, সেটা আনলো, অনেক কিছু আমাকে নিয়ে যাবে, ঠিক আছে। ওই ঘটনা পরে আমি আবার যাই ওর বাসায়, আবার যাই, সে একই আচরণ। সবাই কাছে বলছি ঠিক আছে আমি যা করছি ভুল করছি, আমি আর এরকম করবো না। তো ওর উপর আমি আরেকবার বিশ্বাস করে আবার যাই। যাওয়ার পর সে একই আমার আচল করে, ঠিক আছে। যাক, পরে আবার চলে আসি। পরে আমি বলি যে আমি ওর কাছে আর যাবই না। তো আমার বাপ মাও বলে যে ঠিক আছে, একবার আমাদের কথা শুনে গেছোস, যখন ও ভালোই হয় নাই তো আর যাওয়ার দরকার নাই, তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। তো আমি বলছি ঠিক আছে, আমি ওর সংসারে আর যাবো না, আমি ঢাকায় চলে যাবো। আচ্ছা, মানে ওই ঘটনার পর আমি আমার হাজবেন্ডের বাসায় যাইনি, আমি ঢাকায় চলে আসি। এরপরে ওর কি হয়েছে না হয়েছে, ও এখনো বেঁচে আসছে কি না তা আমি জানি না। ঢাকায় চলে আসি, ঢাকা চলে আসার পরে একটা বাসায় কাজ নিই আবার। তো বাসায় কাজ ছেড়ে আবার ওই যে বললাম হসপিটালে যে চাকরিটা, আচ্ছা, হসপিটালে একটা চাকরি নিই। আচ্ছা, ওই যে সেটা তো ব্যাকে আপনি বলেছিলেন হসপিটালে চাকরি নেন, এবং ওখানে চাকরি করতে করতে আপনার একটা ছেলের সঙ্গে পরিচয় হয় মূলত মোবাইল সারাতে গিয়ে, ফ্ল্যাশব্যাকে গিয়ে আপনি যেটা বলেছিলেন। হ্যাঁ, এটা ওই ছেলেটার নাম কি ছিল? ছেলেটার নাম রিয়াদ ছিল। আচ্ছা, রিয়াদের সঙ্গে পরিচয়। হ্যাঁ, তারপর তো ওই যে বিয়ের পরে চলে আসলাম ঢাকায় এসে চাকরি করে, চাকরি শেষে ফোন কিনলাম, ফোনের মাধ্যমে ওই ছেলের সাথে আমার পরিচয়, রিয়াদের সঙ্গে পরিচয়। রিয়াদের সামনে আমার পরিচয়। তো যাই হোক, এমনি আস্তে আস্তে ওর সাথে কথাবার্তা বলি। মানে ও আমার ওই সময়টা আমি খুব একা ছিলাম,
আমার মন অতটা খারাপ ছিল যে তোর মনে হতো না যে কেউ দরকার যে আমাকে সামলাবে, বা কারণ যেমনই হোক আমার জীবন অনেক কিছু ঘটে গেছে। আচ্ছা, তো দেখতেছি ওকে আমি আবার সব কিছু বলছি, আমার যে আমার বিয়ে হয়েছে বা কিছু সব কিছু বলছি। তো আমাকে একটা কথা বললো কি, হ্যাঁ মানুষ জীবন হতেই পারে, এটা কোনো ব্যাপার না। ও আমাকে এই সাহসটা দিয়ে আমার মন জয় করে নিছে যে ও আমাকে এতটা সাপোর্ট দিতেছে, মানে আমি ওর উপর একটা বিশ্বাস করতে শুরু করলাম। যাই হোক, এমনি আস্তে আস্তে কথাবার্তা বলতে 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 একটা পর্যায়ে ওকে ওকে অনেক ভাল লাগতে শুরু হলো আমার, ঠিক আছে। ওকে না দেখলে আমার ভাল লাগতো না, বা ওর সাথে কথা না বললে আমার ভাল লাগতো না, মানে অন্যরকম একটা অনুভূতি হয়ে গেছে ওর জন্য, জি, ঠিক আছে। তো এমনি একদিন দেখা করলাম, এরপর আর একদিন দেখা করলাম, যাক পরিচয় হওয়ার পরে ওটাওয়ারি 2 দিন দেখা করলাম, কয়েকদিন পর পরে দেখা করছি। 2 দিন দেখা করার পরে আরেকদিন দেখা করতে গেছি, ঠিক আছে। তখন আমাকে বলে কি যে চলো আজকে তুমি আমার বাসায় চলো। আমি বলছি কেন, আমি বাসায় কেন যাব? বলে যে এমনি চলো না। আমি বলছি না, আমি যাবো না। তা ও বলে কি আজকে তো তুমি আমার বাসায় না, তাহলে ভাববো যে তুমি আমাকে লাভই করো না, সব কিছু টাইম পাস করতেছো, আমাকে এরকম বলতো। আমি বলছি টাইম পাস মানে আমি তোমাকে সত্যি লাভ করি। বলছে না, এটা প্রমাণ দাও। তো আমি বলছি আমি তোমার বাসায় যেতে যেটা প্রমাণ হয়ে যাবে, এটা কোন ধরনের কথা? আচ্ছা। ও বলে কি জানা, যদি তুমি আমাকে লাভ করো তাহলে চলো, আর যদি লাভ না করো তাহলে তুমি বাসায় যেতে পারো। আমাকে 2টা অপশন দিচ্ছে। আচ্ছা। তাও আমি বলছি আচ্ছা ঠিক আছে, যখন তুমি এটাই বলতেছো যে তোমার ভালোবাসার প্রমাণ দিতে তোমার সাথে তোমার বাসায় যেতেই হবে, আচ্ছা ঠিক আছে আমি তোমার বাসায় যাব। এটা বলে ও আমাকে নিয়ে বাসে উঠলো। তখন খালি শ্যামলী শ্যামলী নামই শুনছি, শ্যামলী কোন জায়গায় এটা আমি জানতাম না। তো ওদিনও আমাকে শ্যামলীতে নিয়ে যায়, বাসার নাম দিয়ে শ্যামলীতে নিয়ে যায়। আচ্ছা। শ্যামলীতে নিয়ে যাওয়ার পরে হোটেলে ঢুকবে, তখন আমি ঢুকতে চাই নাই। আমি বলছি তুমি বলছো বাসা, এটা কোন জায়গায় নিয়ে আসলে? বলে এটা শ্যামলী। আমি বলছি এটা কার বাসা? এটা বাসা, এটা হোটেল। তো আমি বলছি আমি এখানে যাব না। তো যে এখন আমার বাসায় তো একটু প্রবলেম আছে, এই জন্য তোমাকে এখানে আনা। তো আমি বলছি না, আমি যাব না, আমি বাসায় চলে যাব, ঠিক আছে। তো সে একইভাবে আবার বলতেছে তার মানে তুমি আমাকে লাভ করো না, এগুলো বলে। তো যেহেতু আমি ওর প্রতি অনেকটা দুর্বল ছিলাম, তো আমি বলছি না, আমি তোমাকে লাভ করি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি যেতে পারি, কিন্তু একটা সত্য। তো আমাকে বলে কি সত্য? হ্যাঁ আমি যাব, কিন্তু তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমার গায়ে টাচ করবে বা আমার কাছে আসার চেষ্টা করবে না। তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে প্রমিস করলাম, চলো। আচ্ছা বেশ ভালো কথা। ওদিন গেলাম, বাসায় অনেক মিথ্যা কথা বলছে খালাম্মাদের সাথে। অনেক মিথ্যা কথা বলতে কি, আমি বলছি দেখো আমার একটা বান্ধবীর বার্থডে, তো আমি ওদের বাসায় থাকবো। তো আমার খালাম্মা বলে কিসের বান্ধবী, আজ পর্যন্ত তো কোনোদিন শুনি না এই কথা, আজকে হঠাৎ? আমি বলছি সবসময় শুনতো এটা কোন কথা, মানে অনেক কিছু উজাহর দিই। দেওয়ার পর বলে যে আচ্ছা ঠিক আছে। আমার খালাম্মা সকাল সকাল চলে আসিস, বেশি ইয়া করিস না, এরকম বলে, ঠিক আছে। তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে। এটা বলে খালাম্মাদের ফোন দিয়ে বলে দিই। বলে দেওয়ার পর ওদিন আমি ওদিন শ্যামলীতে যাই। যাওয়ার পর আমাকে হোটেল নিয়ে ওঠার পর একটা রুম বুকিং করে ও বিরিয়ানি আনায়, 7 আপ আনার পর আমাকে ও নিজের হাতে বিরিয়ানি খাওয়া দিচ্ছে। আমি বলছি আমি খাবো। ও বলছে না আমি খাওয়াই দিই। ওদিন এত ভালোবাসা কোথাতে উতাল দিয়ে চলে আসছে আল্লাহ জানে। আমার নিজেরও খুব অবাক হইতেছিল ওদিন, যে যেই ছেলে ঠিক মতো কথাও বলতো না, এখন নাকি সে আমাকে ভাত খাওয়াই দিতেছে। বাহ ভালোই। আর যাই হোক, অনেক গল্প টল্প করছি। তখন রাত্রের 12টা 12:30 বাজে। আপনার হোটেলের গেট তালা মেরে ফেলে 10টা 10:30টার দিকে। ঢুকলেও নাকি বুড়াই নিকারে ফটোকপি লাগে। তো আমরা যেদিন গেছি ওদিন কিচ্ছু লাগে নাই, ঠিক আছে। ওদিন জাস্ট একটা লোক আসছে, এসে কিছু নাম টাম নিয়ে একটা ফটো নিয়ে রুমটা বুকিং দিয়ে দেয়। ওকে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা গল্প টল্প করে টিভি দেখে, তো আমার ঘুম আসতেছে রাত্রে 12:30 1টা বাজে তখন। তো আমি বলছি আমি ঘুমাবো। তোমার কাছে ঠিক আছে ঘুমাবো। তো আমি বলছি তুমি ওই সাইডে ঘুম, আমি এই সাইডে ঘুমাই, এরকমভাবে আর কি শুলাম। শোয়ার পর রাত্রে 2টা 2:30টার দিকে দেখলাম যে সে মানে তার মতলব বেশি ঠিক না। আপনি 2টা 2:30টার সময় একটা ছেলের সঙ্গে আপনি একই কক্ষে আছেন, এখানে মতলব ঠিক না হওয়া মানে ঠিক, তার মতলব শুধু দোষ দিচ্ছেন কেন? এটা তো দোষ না, আপনারও, কারণ আমি তো তাকে আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা পারসেপশনের ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে যে আপনার বয়স অনেক অল্প, সেটা ঠিক আছে, কিন্তু আপনার অভিজ্ঞতার জায়গাটা তো অল্প না। এবং আপনি দেখেন প্রথম থেকেই আমি একটা জিনিস আপনাকে খেয়াল করেছি, আপনার অনেস্টি। প্রত্যেকটা বাসায় আপনি গেছেন,
নিজের পরিবারে থাকতে ভালো লাগে না, কাজের জন্য গেছেন, যেখানে আপনি দেখেছেন অন্যায় আচরণ হচ্ছে আপনি সেখান থেকে চলে আসছেন। জি জি চলে আসছেন তার মানে ধরে নিতে হচ্ছে আপনার ইন্টেনশন ভালো ছিল, কিন্তু আপনি এটাও খুব ভালো করে জানেন যে একটা ছেলের সঙ্গে কিভাবে মিশলে সেই ছেলেটা আপনার সুযোগ নিতে পারে, অবশ্যই জানেন। অবশ্যই তো অবশ্যই। জানার পরে আপনি যখন তাকে এরকম একটা কক্ষে আপনি তাকে নিচ্ছেন এবং আপনারা একসাথে স্টে করবেন, সেখানে আপনি আশা করছেন যে সে আপনার সঙ্গে ঋষি পুরুষের মতো আচরণ করবে। এটা কি মানে অন্যায়? এটা একটা এটা 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 নিজের জায়গা থেকে বোঝা রাখি ঠিক থাকলো? এটা তো আপনি না, মূলত এটা তাকে আমার সায় বোঝা দিচ্ছেন। জায়গা থেকে ঠিক ছিল না দেখে তো আজকে এরকম। এক্স্যাক্টলি, সো আপনি এটাকে স্বীকার করতে হবে যে এটা আপনার হ্যাঁ, ভুল এটা ছিল। আমার ভুল, এটা আমার হ্যাঁ, ভুল। কিন্তু okay, ওদিন তারপর? আমি যে ওকে ওখান থেকে যে আমি ওর সাথে ঝগড়া করে বের হয়ে আসবো, এমনও কোনো পথ আমার ছিল না। যদি ওরকম যদি থাকতো আমি ওদিন সত্যি বের হয়ে আসতাম। ওকে, রাতে 2টা-2:30 তখন আমি না পাবো গাড়ি না। আপনি একই সঙ্গে একটা রুমের মধ্যে আছেন মানে হ্যাঁ এখানে তো না, ও আমার বিশ্বাসটা অর্জন করছে, ঠিক আছে। আমি মনে করি যে সবাই তার পৃথিবীতে খারাপ না, কেউ তো ভালো আছে। ঠিক আছে, বলেন তারপর। আপনার এরকম জায়গাতে যাওয়াটাই উচিত হয়নি, এখানে গিয়ে তাকে হ্যাঁ, টেস্ট আমার করার দরকার এরকম ছিল না। যাওয়াটা উচিত হয়নি। এটা আমি অপরাধ, নিজেকে দোষারোপ করি যে আমার একটা মিস্টেকের কারণে এরকম হয়েছে, ঠিক আছে। এটা আমি নিজেকে দোষারোপ দিই, এটা আমার দোষ, এটা কারো দোষ না। যাই হোক, পরে গেলাম, ও আমার সাথে অনেক মানে খারাপ আচরণ করে, ঠিক আছে। মানে ওর সাথে আমার কি বলবো। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি বিষয়টা। তারপর কি? আচ্ছা যাই হোক, পরে ওদিন সকালে আমি খুব কান্নাকাটি করলাম যে তোমার উপর আমি এত বিশ্বাস করলাম আর তুমি এমন একটা কাজ করতে পারলা কি করে। বলে কি যে এটা তো স্বাভাবিক, এটা তো কিছু না, আর আমি তো তোমাকে লাভ করি, এমনকি তোমাকে আমি বিয়ে করবো। আমাকে অনেক কিছু দিয়ে মানে আমার কান্না থামায়। তো ও আবার আমার খালাম্মাদের সাথে দেখাও করতে আসছে। আমার খালাম্মা অসুস্থ ছিল তো দেখা করতে আসছে, মানে অনেক কিছু ওদিন অনেক কিছু বুঝ দিল, ঠিক আছে। পরে ওরা অনেক কিছু কাজ করলো যেটা দেখে ওর প্রতি একটু হলে আমি বিশ্বাস হয়ে গেছিল যে না, ও যা করছে করছে, মানলাম ভুল করছে, হয়তো আমারও কিছু অপরাধ ছিল তার জন্য এরকম হয়েছে, কিন্তু এখন তো আমাকে ছাড়ে নাই, ও তো এখনো আমার সাথে আছে, এমনকি আমরা বিয়েও করবো। আমি বেশ ভালোই। তাই আমরা দেখা যাচ্ছে কয়েকদিন পর পরে আমাদের যাওয়া হতো, ঠিক আছে। ও আমাকে 2 দিন আগে জানাই দিত, আমি ওরকমভাবে বাসার থেকে তৈরি হয়ে চলে যেতাম। আচ্ছা, এরকম উড়াউড়ি অনেক দিন চলতে থাকলো, ঠিক আছে। চলার পরে একটা পর্যায়ে আমার খালাম্মারা সন্দেহ করতে শুরু করে যে আসলে তুই কোথায় যাস, কার সাথে যাস। না এরপর আপনার রেগুলার এটা মেইনটেইন করতে। হ্যাঁ হ্যাঁ, রেগুলার বলতে ধর মাসে 2-3 বার এটা হতোই। যাই হোক, পরে আমার খালাম্মারা বকাঝকা করে যে তুই তো আর আগে এরকম কোনোদিন এরকম করিস না, তাহলে এখন কেন করতেছিস। তো আমি বললাম যে এমনি, অনেক কিছু বলে। পরে আমার খালাম্মা আমার সাথে অনেক ঝগড়া করে, আমাকে এমনকি মারতেও আসে। যখন ওই ছেলের ব্যাপারে জানতে পারলো, কিন্তু এইসব সম্পর্কের ব্যাপারে ছেলের সাথে এটা জানতো না, কিন্তু এটা জানতো যে ওই ছেলের সাথে আমি কথা বলি। তো একটা পর্যায়ে আমার ফ্যামিলি যখন জানতে পারে, মানে আমার খালাম্মারা, যেমন আমার মামাতো ভাই, চাচা 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 নাই, আমার জ্যাঠা আছে, যাই হোক আমার খালাতো ভাই, ওরা যখন জানতে পারে তখন আমাকে একটা কথা বলছে যে ওই ছেলে ভালো না, তুই ওই ছেলের সাথে কথা বলিস না, জীবনে তো অনেক কিছুই করছোস, অনেক কষ্ট তো দেখছোস, এখন আর ওর সাথে মিশিস না, ওর তো জীবনে ধ্বংস করে দেবো। আমাকে এইসব কথা আমি জানে না, ও এরকম কখনোই করবে না। আমি বিশ্বাস ছিল, ঠিক আছে। ও আমার খালাম্মাদের সাথে দেখা করতে আসে, তো ওদিন খালাম্মা দেখা করতে আসে, ফল ফ্রুট নিয়ে টিয়ে, অসুস্থ ছিলেন, আমার খালাম্মা হার্টের প্রবলেম ছিল, ডাক্তার গিয়েছিল। যাই হোক, আসার পর আমার খালাম্মার সাথে কথাবার্তা বলে, তো আমার খালাম্মা একটা কথাই বলে যে ওই ছেলে ভালো না, তো ওর সাথে চলাফেরা করিস না, তো ওর সাথে দূরে চলে যা, মানে ওর থেকে তুই দূরে চলে যা, কারণ ও তোর জন্য ভালো ছেলে না, ওর মতলব অন্যরকম। আমার খালাম্মা বললো আর কি। তো আমি কি যে বলো, তোমাদের সবই খারাপ হয়ে যায়, সবই তোমাদের জন্য খারাপ। তো আমার খালাম্মা বলে যে আজ তো বুঝতেছ না, কিন্তু একদিন বুঝবি ঠিকই, কিন্তু সেদিন বুঝে কোনো লাভ হবে না। তো আমার এইসব কথা বলার পর আমি কিছু বলি না, ঠিক আছে। তো যখনই ওর সাথে দেখতেছি যে আস্তে আস্তে ওর সাথে দেখা করাটা আমার বেশি বাড়তেছে, অতিরিক্ত। এটা মানে আমি যে এলাকায় থাকি ওই এলাকায় মানুষের নজরে পড়ে গেছে। তো এতে অনেক মানুষ অনেক কিছু বলে আমার খালাম্মা দেখে, পরে ওসব নিয়ে আমার সাথে ঝগড়াঝাটি করে খালাম্মা। তো একটা পর্যায়ে এমন হয় যে ওদের চেহারাটা দেখলে আমার বিশাল মতো লাগতো, আমার খালাম্মা দেখে আমি সহ্য করতে পারতাম, যে আমাকে ডাক দিত, শাসন করতো, এই জন্য। তো একটা পর্যায়ে আমি কি করে ওকে ফোন দিই, আমি বলি চলো আমরা রুম নিয়ে একসাথে থাকবো, আমরা রুম নিব, যেহেতু আমরা বিয়ে করবো, তো আমরা বিয়ে করে রুম নিই। বলছে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বলে তুমি রুম খুঁজো, আমাকে ছেলেটা বলে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি রুম খুঁজবো। পরে আমি রুম খুঁজি, ঠিক আছে। রুম খুঁজতে খুঁজতে একটা রুম পাইলাম, শেষ পর্যায়ে 3,000 টাকা ভাড়া। প্ল্যানিং করলেন আপনারা একসঙ্গে লিভ? হ্যাঁ, আর আমি ওদের আমার খালাম্মা দিকে বলছি যে আমি তোমাদের সাথে আর থাকবো না। এই নিয়ে অনেক কিছু বলে যে কোথায় যাবি, দেখ পৃথিবীটা যত সহজ বল ততটা না, অনেক কঠিন এই পৃথিবী, এই সেই
কোথায় যাবে একটা মেয়ে, এই অনেক কিছু বলে। তো আমি বলছি তোমাদের এসব ভাবতে হবে না, আমার যা করে আমি তাই করুম। মানে অবাধ্য ছিলাম, কথার অবাধ্য ছিলাম। যাই হোক, পরে ও একদিন পর ফোন দিল আমাকে। ফোন দিয়ে আমাকে বললো যে সরি, আমি রুম নিতে পারবো না, একটু প্রবলেম হয়ে গেছে, আমি ইমার্জেন্সি দেশে যেতে হবে। ওকে, মানে রিয়াদ আপনাকে এটা বললো? হ্যাঁ, ও আমাকে এটা বললো। তো আমি বললাম যে এটা তুমি কি বলতেছো, রুম নিতে পারবো না মানে? মাস শেষের দিকে আমি খালাম্মাদিকে বল দিছি যে আমি ওদের সাথে থাকবো না, এখন আমি কোথায় যাব? এছাড়া তো আমার কোনো জায়গা চিনা জানা নাই। ঠিক আছে, তো এইসব বলার পর আমার জিনিসটা অনেক খারাপ লাগলো, যার জন্য আমি এত কিছু করলাম, এত স্যাক্রিফাইস করতেছি, সে কিনা কি বলে এরকম কিছু। অনেক রাগ উঠছে ওর ওপর আমার। রাগে আমি ওর ফোন নাম্বারটা ডিলিট করে দিছি। দিয়ে আমার একটা মামাতো বোন ছিল, বলে রাখি আমার মামাতো বোন ওর আব্বু আম্মু আসার আগে আমার খালাম্মার সাথে 3 মাস ছিল। তার মানে আমার সাথে খুবই একটা বোনের থেকে বেশি বান্ধবী ছিল। ঠিক আছে, আমরা যখনই যেতাম একসাথে যেতাম ঘুরতে টুরতে। আর ও আমার ব্যাপারে সব জানতো, আমার রিয়াদের সাথে যে আমার এরকম সম্পর্ক এটাও জানতো। ঠিক আছে, তো আমাকে অনেক সাবধান করছিল, কিন্তু আমি মানি নাই। যাই হোক, পরে একটা পর্যায়ে ও না করে দেয়, ও রুম নিবে না। তখন আমার মাথায় চিন্তা ঢুকে গেছে যে ও রুম নিবে না, তাহলে আমি কী করবো, কোথায় যাব? আমি তো তেমন কিছু চিনিও না। আচ্ছা, যাই হোক, পরে আমার ওই মামাতো বোনটাকে ফোন দিই। ফোন দেওয়ার পর বলি যে দেখ এরকম তুই আমার জন্য একটা চাকরি ব্যবস্থা আর থাকা খাওয়ার জায়গা ব্যবস্থা কর। তো বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি করতেছি। ও 2-1 দিনের মধ্যে একটা ব্যবস্থা করছে একটা মেয়ের সাথে। মেয়েটার নাম হচ্ছে আপনার সুবর্ণা। দেখতে অনেক সুন্দর ছিল, খাটোকুটো, বেশ ভালোই ছিল। ওকে, তো ওই মেয়েটার সাথে আমার থাকা খাওয়ার ব্যবস্থা করছে আমার মামাতো বোন। করার পর আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো আমি যাই। আমার খালাম্মাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই আমি। যাওয়ার পরে ওখানে আমাকে নিয়ে যায় ওই রুমে। ঠিক আছে, তো রুমে গেলাম 1-2 দিন বেশ ভালোই। পরে জানতে পারলাম যে আরেকটা কথা বলে রাখি, আমার মামাতো বোনকে দিয়ে একটা ছেলের সাথে আমার পরিচয় হওয়ার পরে ওই ছেলে আর আমার মামাতো বোন আমাকে নিতে আসছে। আমি মোহাম্মদপুর লাগাত গেছি, ওখান থেকে ওরা আমাকে চরে নিয়ে যাবে, কারবাঙ্গি চরে। তো ওখান থেকে ওরা আমাকে নিয়ে যায়, চরে নিয়ে যায় ওর বান্ধবীর বাসায়। আমার মামাতো বোনের বান্ধবী বলে পরিচয় দিচ্ছে, তো আমারও তো বান্ধবী হয়। আচ্ছা যাই হোক, গেলাম। যাওয়ার পর 1-2 দিন বেশ ভালোই। পরে জানতে পারলাম যে ওই ছেলেকে সুবর্ণা হাজবেন্ড বলে পরিচয় দিয়ে এই রুমটা নিছে। মানে আসলে তো ওরা হাজবেন্ড ওয়াইফ না, মিথ্যা কথা দিয়ে নিছে রুমটা, মিথ্যা কথা বলে নিয়ে পরে। কিন্তু হাজবেন্ড একজনকে বানাইছে, কিন্তু রাত্রে এসে থাকে আরেকজন, সুবর্ণার বয়ফ্রেন্ড থাকে। ওকে, সুবর্ণার বয়ফ্রেন্ড থাকে। সুবর্ণার বয়ফ্রেন্ড প্রতিদিন রাত্রে চলে আসে, 11টা-12টার দিকে চলে আসে। ওরা সারা রাত জায়গা থাকে আর আপনার সারাদিন ঘুমায়। সুবর্ণা আবার এসব কাজ করতো সে। তো দেখা যাচ্ছে 1-2 দিন যাওয়ার পর দেখতে পারলাম একটা জিনিস, লক্ষ্য করলাম যে ও রাতে 2টা নয় 3টা নয় বাসাতে বের হতেছে, আবার বাসায় আসতেছে। ঠিক আছে, কোনো চাকরি করে না, কিন্তু অথচ ওদের কাছে টাকার কোনো অভাব নাই। ওকে, এটা আপনি নোটিস করলেন নিজে নিজে? হ্যাঁ। তো একটা পর্যায়ে আমরা দেখতে দেখতে প্রায় অনেক দিন কেটে গেল, 10 দিনের মতো এরকম কাটছে। কাটার পর আরেকটা জিনিস, সুবর্ণা এবং সুবর্ণার বয়ফ্রেন্ড একটু অন্যরকম ছিল, একটু মানে কি বলবো, সবকিছু ওপেনলি। কিন্তু হ্যাঁ, ও মানে সুবর্ণা এটার জন্য কোনোদিন ওকে বাধা দেয় নাই। ঠিক আছে, কারণ হাজার হোক সে আমার প্রেমিক হোক বা আমার হাজব্যান্ড হোক, আমার চোখের সামনে অন্য কোনো মেয়ের ব্যাপারে কথা বললে এটা আমি সহ্য করবো? অবশ্যই না। কিন্তু সুবর্ণা এরকম ছিল না, সুবর্ণা আরও উৎসাহিত দিত ওকে যে তুমি করতে পারো, সমস্যা নেই। ওকে, এরকম করতো। ঠিক আছে, তো এরকম কাটতে থাকে, এগুলো আমার ভালো লাগতো না। যে কি এসব কি, মানে কোনো কিছু মানে নিয়ম কারণ নাই, যখন ইচ্ছা এগুলো কি হচ্ছে, মানে আমার ভালো লাগতো না। হ্যাঁ, তো আমি অনেক ঝগড়াঝাটি করি। ঠিক আছে, ঝগড়াঝাটি করার পর আমি প্রায় 10 দিন ভাত খাইনি, রাগি না খেয়ে। ওই যে বললাম যে ওই যে ছেলেটার সাথে আমার পরিচয় হয়েছে ওদের ধারাতে, ওকে ফোন দিই, যাকে সুবর্ণা হাজবেন্ড বানাইছে। ওকে ফোন দেওয়ার পর বলি যে আমি ভাত খাইনি, আমার ক্ষুধা লাগছে, আমার জন্য খাবার নিয়ে আসো। তো আমার জন্য খাবার টাবার নিয়ে আসতো। ঠিক আছে, নিয়ে আসার পরে এমনি করে কাটতে থাকলো, কয়েকদিন কাটলো, 5-6 দিন হয়ে গেল। ঠিক আছে, তো একদিন ওরা একটা পার্টিতে যাবে। তো পার্টিতে যাবে, তো আমাকে বলতে তুইও চল পার্টিতে যাব। আবার সুবর্ণা যেটা করতো ওইটার মধ্যে আমার মামাতো বোনও যুক্ত হয়ে গেছে। ফার্স্টে করে নাই, ঠিক আছে, কিন্তু পরে যে ওরা দুজন একসাথে একাত্তর হয়ে গেছে। তো ওরাও চাইছিল আমি করি, কিন্তু আমার একটা কথা ছিল যে আমি মরে যাব, কিন্তু আমি এসব কিছু করব না।
তো ওরা বলে কি হ্যাঁ এখন করবি না, একদিন দেখিস ঠিকই করবি, কারণ যে ছেলের সাথে তুই পরিচয় হয়েছিস ও ছেলে ভালো না, কারণ সুবর্ণা দায় করে ওই ছেলেকে, যা সুবর্ণার লাইফের জন্য ওই ছেলে দায়। তো আমার কথা হলো, যখন ও এতই খারাপ ছিল তাহলে তবে আমার সাথে ওদের কেন পরিচয় করাই দিছিস? আমার কথা এটা। আমি বলছি ঠিক আছে, খারাপ না ভালো এটা আমি পরে দেখে নেব, তোদের কাছ থেকে আমার জানতে হবে না। এটা বলার পর ওরা বলে আচ্ছা ঠিক আছে একদিন বুঝবি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে বুঝে নেব না, সমস্যা নেই। এগুলো নিয়ে ঝগড়া, তারপর একদিন পার্টিতে যাবো, তো আমাকে বলছে তুইও চল। আমি বলছি না আমি পার্টিতে যাবো না, ঠিক আছে। তো বলে যে না পার্টিতে ওরকম কিছু না, জাস্ট ফ্রেন্ডসটা মিলে একজন বার্থডে সেলিব্রেট করবে, না ওইটা আমাদের যাবো। তো আমার বলছে আচ্ছা ঠিক আছে। তো আমরা তৈরি হলাম, 3 জন তৈরি হয়ে গেলাম। কিন্তু ওখানে যাওয়ার পর প্রায় 10-12টা ছেলে, ঠিক আছে, 10-12টা ছেলের মধ্যে আমরা 3 জন মেয়ে। আমাকে বলছে যে আরও মেয়েরা আসবে, অনেক বড় করে পার্টি হবে, এই সে অনেক কিছু বলে। তো আমি বিশ্বাস করি আচ্ছা ঠিক আছে আমি যাব। তো ওই পার্টিতে গেলাম, যে দেখি যে 10-12 জন ছেলে আর আমরা শুধুমাত্র 3টা মেয়ে। তো ওই দিন যাওয়ার পর আমার ভালো লাগে না, তো আমি বলছি আমি চলে যাবো। বলে কি এত রাত্রে তো বাসায় যাওয়া যাবে না, রাত্রে বেশি 11টার দিকে রওনা দিচ্ছে, যাইতে যাইতে অনেক সময় লেগে গেছে। পরে কিছুক্ষণ থাকার পর আমার ভালো লাগতেছে না, তো আমি বলছি আমি চলে যাবো, যে এত রাতে গেলে বাড়িওয়ালা জিনিসটা খারাপ ভাববে, থাকে যা। আচ্ছা যাই হোক, তো ওদিন ওই পার্টির তো ওরা অনেক কিছু আনে, অনেক নেশা জাতীয় জিনিসপত্র আনে, ওগুলো খায় ওরা, এমনকি আমাকে জোর করে খাওয়ানো হয়। তো আমি খাই এবং ওদের থেকে বেশি আমাকে খাওয়ানো হয়। আচ্ছা, আপনাকে মানে ড্রাগ নিতে বলা হয় এবং আপনি সেটা নেন? মানে অনেক প্রকারের জিনিস। কি নেন? যেরকম আপনার ভিআরটা তো সিম্পল একটা জিনিস, ওটা কোনো বড় ব্যাপার না। ভিআর, মদ, পরে আপনার ইয়াবা, পরে গাঞ্জা, এরকম। এক রাতে আপনি এত কিছু নিয়ে ফেললেন? না মানে আমি ওদিন এত কিছু নিই নাই, আমি জাস্ট একটা জিনিস নিয়েছি, ওটা হলো মদ। কিন্তু ওদিন আমি মদটা এত পরিমাণ খেয়ে ফেলছি যে আমার পরে কোনো হুঁশ জ্ঞান নেই। ওই পার্টিতে যে আমি খেতে চাই নাই, ঠিক আছে, ওর বলছে কিচ্ছু হবে না তুই খা। আমার অনেক কিছু বললো, তো আমিও খেয়ে ফেললাম। কিন্তু খেতে খেতে এতগুলো আমাকে খাওয়া দিচ্ছে ওরা যে বলার বাইরে। মানে ওরা দুটি খাইছে একবার, আমি খাইছি ওদের সাথে, আমাকে খাওয়াইছে আবার 3বার, এরকমভাবে। মানে ওরা ডবল থেকে ডবল আমাকে খাওয়াইছে। খাওয়ানোর পর তো আমি হাবল তাবল বলতেছি, আমার পিছে কি করছে না করছে সব কিছু, মানে কান্না করতেছি আর বলতেছি। মানে তখন আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না, আমি যে বাসায় হেঁটে যাবো ওটাও জ্ঞান ছিল না। তো ওদিন হ্যাঁ অনেক কিছু হতে পারতো, কিন্তু একটা ছেলে ছিল যার কারণে হয়তো আমি ওদিনও বেঁচে আসছি, নিজেকে হয়তো ওদিন রক্ষা করতে পারছি। পরে ওই ছেলে ওদিন হ্যাঁ আমার সাথে চেষ্টাও হয়েছিল, কিন্তু আমি যখনই মানে চিৎকা চেঁচামেচি করি, তো ওই ছেলেটা বলতে যে এখন যদি একে বেশি মানে গা করা হয় তো চিৎকা চেঁচামেচি করবে আর মানুষজন চলে আসবে, এখানে পর অনেক বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, দরকার না ওকে ওর মতো থাকতে দেয়। তো ওদিন রাত্রে আমি আমার মতোই ছিলাম, সকালে বাসায় ফিরি, সকাল বাসায় ফিরে এসে ঘুম দিই, সারা রাত ঘুমাই নাই, এসে সারাটা দিন ঘুমাই, রাত সন্ধ্যা থেকে ঘুম, মানে সকালতে এসে ঘুম দিছি একদম রাত্রে 8টা-9টা বাজে উঠছি ঘুম থেকে, না খাওয়া দাওয়া না কিছু। পরে আমি ওদের উপর চিল্লালাম যে তোরা কেন আমাকে জোর করতে গেলি, আমি কোনোদিন এগুলো খাই নাই, জীবনে প্রথম আমি খেলাম, তোরা খাস ভালো কথা, তোদের সাথে আমার কেন যোগ করলাম, তো তোদের উপর ভালো ঝগড়াঝাটি হয়। তো এক পর্যায়ে আমি ওই ছেলেটাকে বলি আমি ওদের সাথে থাকবো না, আমার জন্য রুম দেখো তুমি। রুম কি মানে অন্য জায়গায় দেখো, আমি অন্য জায়গায় থাকবো, ওদের সাথে আমি থাকবো না। তো আচ্ছা ঠিক আছে দেখতেছি, কিন্তু এর মধ্যে আমি ওদেরকে বসে চাকরি খুঁজো, ওরা বলে কি আজকে না কালকে না পরশু, এরকমভাবে অনেক উজাহাত দেয়। তো একটা পর্যায়ে রুম ছেড়ে দিব, ঠিক আছে। তো আবার সুবর্ণাকে ওই ছেলেটা বলে কি যে তুমি রুম দেখো। তো সুবর্ণা প্ল্যানিং করে কি যে আচ্ছা ঠিক আছে আমি না 2টা রুম একসাথে দেখবো, একটা মানে তোরা থাকবে, একটা মানে আমি আমার বয়ফ্রেন্ড থাকবো নিয়ে। আমি বলছি ওই ছেলে বলে আচ্ছা ঠিক আছে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে যা, তোরা তোদের রুমে থাকবে আমি আমার রুমে থাকবো, এটা কোনো জ্ঞান না। ওরা বলে আচ্ছা। তো এমনি করে একটা পর্যায়ে ওরা রুম দেখে, রুমে অ্যাডভান্স দেয়, জিনিসপত্র নিয়ে চলে যায়, ঠিক আছে। আমাকে ওদিন ওই বাসায় একা রেখে যায়, মানে ওরা জিনিসপত্র নিয়ে চলে যায়, বাড়িগুলোকে পুরো ভাড়া দেওয়া হয় নাই, না দিয়ে ওরা রাত্রে 12টা বাজে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে। আমাকে বলে কি যে আমি আবার আসবো, আমরা জিনিসপত্র রেখে সেট করে পরে তোকে আবার নিতে আসবো, এটা বলে ওরা চলে যায়। 12টা গেল, 2টা গেল, 3টা বাজে আমি ফোন দিচ্ছি, কি রে তোরা কই 3টা বাজে এখনো আসলি না আমাকে নিতে, আমি তো একা বসে আছি, খাওয়া দাওয়া করি নাই। ও বলে কি দেখ অনেক রাত হয়ে গেছে যে আসি নাই, তুই ঘুমায় অনেক কিছু বলে।
পরে সকাল হয়েছে, আমাকে সকালে বলে কি সকাল ভোরে ভোরে রওনা দেবে। কেন? যেন কেউ দেখতে না পারে। আমি বলছি কেন, আমি কি কোনো ডাকাতি করবো না, চুরি করবো না, আমাকে কেউ দেখতে পারবো না, আমি এই কথা বলি। তো বলে কি না ওরকম কিছু না, এমনি বলছি যে এমনি বলছে এমনি আয় চুপচাপ। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি আমার জিনিসপত্র নিয়ে একটা রিক্সা নিয়ে চলে যাই, যেন কেউ না দেখতে পারে, চুপটি করে চলে যায়। কিন্তু ওরা যে জানি না যে ভাড়াটা দেয় না এইসব, আমি কিছুই জানতাম না। আমি জিজ্ঞাসা করছি ভাড়া দিয়েছি, বলছে হ্যাঁ বাড়িগুলো সব কিছু দেওয়া ক্লিয়ার, কোনো গ্যাঞ্জাম নেই। আমি আচ্ছা। যাই হোক, পরে একটা রিক্সা নিয়ে আমাকে বলে এমন এমন জায়গায়, তো আমি এমন জায়গায় গেছি। যাওয়ার পর ফোন দিছি, ফোন দিয়ে বলে কি আসতেছি। এটা বলার পর ও বলে 2-3বার ফোন দিছি, দেওয়ার পর আসতেছি বলে আর আসে না। 1-2 ঘন্টা পার হয়ে গেছে, আসে না। তো একটা রাস্তার মধ্যে আমি একটা মেয়ে দাঁড়াইছিল, মানুষের নজর তো পড়বেই। সে সকাল থেকে দাঁড়াইছে, দুপুর পার হয়েছে, আসে না। একটা পর্যায়ে আমার ফোন অফ হয়ে যায়, চার্জ থাকে না, অফ হয়ে যায়। তখন ও আসে না। পরে একটা চাচা দেখে বললো কি ব্যাপার, তোমাকে দিয়ে সকাল থেকে দেখেন দাঁড়াইছো, চলো আমার বাসায় চলো, তুমি যত তোমার কেউ না আসবে তখন তুমি আমার বাসায় থাকো, রাস্তায় দাঁড়ালে মানুষ খারাপ বলবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। ও চাচা আবার জিজ্ঞেস কার বাসায়, তখন আমি একটা মিথ্যা কথা বলছি যে আমার ভাবির বাসায় আসছি, দেশের থেকে আমি আমার ভাবির বাসায় আসছি, আমি আমার ভাবির বাসায় চিনি না, আমার ভাইয়া নিতে আসবে, এটা বলছি। কি বলবো, তখন তো আর কিছু বলার ছিল না। যাই হোক, পরে বলছে ঠিক আছে, তোমার ভাইয়া আসার আগে তুমি আস্তে আস্তে তুমি আমার বাসায় থাকো। যাই হোক, এরকমভাবে চলতে থাকে, ঠিক আছে। তো এরকমভাবে চলতে চলতে একটা পর্যায়ে আমি রুম নিই, ওই ছেলেটা আমাকে রুম নিয়ে দেয়। হ্যাঁ, রুম নিয়ে দেওয়ার পরে আমি রুমে থাকি, থাকতে থাকতে পরে ওই ছেলেটার সাথে মানে আমার একটা সম্পর্ক জড়ায় যায়। আমি একটা সম্পর্ক জড়ায় যায়। একটা পর্যায়ে ওই ছেলেটা মানে বেশ কয়েকদিন ভালোই ছিল, সব কিছুই ঠিক ছিল, ঠিক আছে। ঠিক থাকার পরে কয়েকদিন পর দেখি যে ও ফোন টোন দেয় না, রিসিভ করে না। এর মধ্যে আবার 3-3.5 টাকা দিয়ে ঘর নিছে। একটা পর্যায়ে ঘর ভাড়া চলে আসছে সামনে। তো আমি খুব চিন্তায় পড়ে গেছি, ঘর ভাড়া কোথা থেকে দিব না দিব, মাথা নষ্ট পুরা। তো ওদিন আমাকে ও একটা ওর বন্ধুকেও নাম্বার দেয় আমার, ওর বন্ধু আবার আমাকে একটা অফার দেয়, হ্যাঁ তুমি আসো, ঠিক আছে তুমি আসো, তুমি পরে এসে টাকা নিয়ে যাও। আচ্ছা। তো আমি ফার্স্ট বলছি মরে যাবো তবু করবো না, মানে একটা ওরকম ধরনের অফার দেয়। তো আমি বলছি না আমি মরে যাবো, কিন্তু আমি এরকম কিছু করবো না। তো বলছে না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এখন কী করবা তুমি, তোমার টাকা লাগবে, তোমাকে তো কেউ এমনি করে টাকা দিয়ে দেবে না। তো আমি বলছি যে না, তবু আমি এসব কিছু করবো না। তো বলে কি যে না দেখো তুমি ভাবে দেখো। পরে আমি যাইতে চাই না, পরে ওই ছেলে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে অনেক কিছু বলে। তো আমি ওর অনেক ধরনের প্রশ্ন করি, করার পর ও প্রশ্ন উত্তরগুলো দেয়। দেওয়ার পর কেমন প্রশ্ন, যে আমি বলছি যদি আমি এরকম কিছু করি তাহলে কি তুমি আগের মতো আমাকে লাভ করবো? হ্যাঁ অবশ্যই করবো, এরকম কিছু একটা প্রশ্ন করি। তো এক পর্যায়ে অনেক ভাবনা চিন্তা করে আর কোনো উপায় পাইনি, কারণ তোমার না পারতেছি ফ্যামিলির কাছে চাইতে, না পারতেছি কোনো বন্ধু বান্ধবের কাছে হেল্প চাইতে। তো একটা পর্যায়ে আমি ওদের অফারে রাজি হই। তো দিন যাই, যাওয়ার পরে বিকাল 4টায় যাই, সকাল 7টা-8টার দিয়ে বের হই ওখান থেকে। টাকা নিয়ে এসে ঘর ভাড়া টর ভাড়া দিই। যাই হোক, পরে একটা পর্যায়ে এরকম হতে থাকলো, ঠিক আছে। তো একটা পর্যায়ে আমি ভাবি যে আমি এসব কিছু আর করবো না, ওকে, আমি চাকরি করব। কিন্তু একটা জিনিস কি, আমি যেখানে চাকরি করতে যাই সবার সেই একই রকম ব্যবহার আমার আর ভাল লাগে না, একই রকম। আমি তো 10টা মেয়ের মতো একটা মেয়ে, তো 10টা মেয়েকে তোমরা এরকম ভাবে দেখো, তবে আমাকে কেন দেখো, মানে যেখানে যে আমার মানে শান্তি নেই। বুঝতে পারি, ও কথাগুলো বুঝে নেবেন প্রিয় শ্রোতা, আসলে কি বলতে চাচ্ছে, ঠিক আছে। তো এগুলো অনেক মানে যেখানে যাই এখানে সে একই কাহিনী ভাল লাগে না, ঠিক আছে। তো এমনি করতে হতে আমি যেখানে চাকরি নিয়ে এই একই প্রবলেমের কারণে আমার সব কিছু ছাড়তে হয়, কারণ আমার চেষ্টা যে আমি এসব কিছু করবো না, আমি এসব মধ্যে জড়াবো না, কিন্তু এগুলো আর হচ্ছে না, ঠিক আছে। তো একটা পর্যায়ে বিরক্ত হয়ে আমি ভাবি যে আমি আর চাকরি করবো না। তো আমি একটা বাসায় একটা মানুষের দ্বারাতে, ঠিক আছে, একটা বাসার পরিচয় একবার পরে বাড়িতে ফোন দেয়। আমার বাড়িতে তো আমার ফ্যামিলির সাথে খুব কম যোগাযোগ হয়, ঠিক আছে। বাড়িতে ফোন দিই, ফোন দেওয়ার পর জানতে পারি আম্মু খুব অসুস্থ, টাকা লাগবে। এখন আমার কাছে চাকরি নাই, আমি নিজেই অনেক কষ্টের মধ্যে আছি, আমি চাকরি নাই, আমার টাকা পয়সা, আমি কী করে টাকা দিব। তো অনেকজন থেকে ধার চাইছে, কেউ আর ধার দেয় না, সবাই এইটা ধারণা যায় আমি কোথা থেকে টাকা দিব, এইভাবে ধার দেয় নাই। পরে একটা পর্যায়ে আমি ওই ছেলেকে আবার ফোন দিই, আমি বলি দেখ এরকম সমস্যা, আমার কাজ লাগবে, আমি নিজের থেকেই বলি। তো একটা বাসার পরিচয় হয়, তো ওখানে ওই বাসাতে আমি গেলাম, যাওয়ার পর এরকমভাবে চলতে থাকে অনেক দিন। তো একটা পর্যায়ে আমি ওই বাসাতে যেয়ে সেট হয়ে যাই, দিন রাত আমি ওখানেই থাকি, ঠিক আছে। তো এমনি দিন রাত থাকি। তো একটা পর্যায়ে দেখা যাচ্ছে টাকা পয়সা আমার অভাব নেই, টাকা পয়সা আমার
আসতেছে। তার মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে আপনি কাজের মধ্যে নিজে নিজে ইনভলভ হলেন। হুম, কিছু নিজের দোষের কারণে হয়তো এরকম হয়েছে। যাই হোক, পরে ওইটা জাস্ট তখন শুধু আমি জাস্ট এগুলোই করতাম, কোনো নেশার দিকে আমার কোনো ছিল না। হুম। তা একটা পর্যায়ে যখন ওখানে থাকতে শুরু করি, তখন ওখানে যে লোকগুলো আসে তারা অনেকে এগুলো খায়, অনেকে খায় না। কিন্তু একটা লোক আছে, সে আসলে মানে পুরাপুরি 2 দিন থাকে ওই বাসায়। আচ্ছা। তো উনি আবার এগুলো খায়। যখন ও আসে তখন দেখা যাচ্ছে 50-60 পিস করে আনা হয় ইয়াবা। 50-60 পিস, আরও বেশি আনা হয়। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে ওখান থেকেই আমার খাওয়া শুরু। আমি খেতে চাই না, আমাকে জোর করা হয় যে কিচ্ছু হবে না, এগুলো কিচ্ছু না, এই সে অনেক কিছু বলে। হ্যাঁ, তাই আমি বলছি না, আমি এগুলো খাবো না। মানুষ শুনছে এগুলো অনেক খারাপ, এগুলো খাইলে নাকি এগুলোর প্রতি মানুষের নেশা হয়ে যায়। তো বলে কি যে না, এরকম কিছু না। তো ওদিন আমি খাই, যেদিন ফার্স্ট টাইম খাই ওদিনই আমি 3টা খাই। 3টা খাওয়ার পর আমি সারা রাত ঘুমাই নাই, 2-3 দিন আমি ভাত টাত খাইতে পারি নাই। এরকম একটা প্রবলেম হয়েছে এবার খাওয়ার পরে। ঠিক আছে, যাই হোক, ওটা তো জাস্ট এমনি খাইছি। পরে দেখতেছি মানে আমি যে বাসায় থাকতাম, এই বাসায় আবার একজন এটার সাথে খুবই মানে এটা ওর খেতেই হতো। ঠিক আছে, ও 4-5 বছর ধরে ওই জিনিসটা খায়। তো প্রতিদিন রাত্রে যখন আমি ঘুমাতাম, আমার বিছনার পাশে এসে বসতো ওইগুলো নিয়ে, আর বসে বলতো খা। আমি বলছি না, আমি খাবো না। বলে আরে কিচ্ছু হবে না, খা না। তো এমনি বলে যে খা, কিচ্ছু হবে না। তো আমি এমনি শয়তানি করে করে খাইতাম। একটা বছর দেখতেছি যে এটার প্রতি আমি অনেক বেশি হয়ে গেছি, মানে এটা না খেলে আমার হয়ই না, এফেক্টেড হয়ে গেছে, অ্যাডিক্টেড। হ্যাঁ, ফার্স্টে খেতাম, কোনো টাকা পয়সা লাগতো না। পরে দেখি যে আমি নিজের থেকে 2-3টা এমনি কিনে খাইতে হইতেছে। হ্যাঁ, তো একটা পর্যায়ে এমন হতে হতে পরে ডিসাইড করি যে না, এখানে থাকলে আমি এটার প্রতি জড়াই যাব। কিন্তু অলরেডি আমি জড়াই গেছি। দেখা যাচ্ছে এটা আমার খেতেই হয়, না খেলে আমার অনেক ধরনের প্রবলেম দেখা যায়, যেমন হাত পা ব্যথা করবে বা মাথা ব্যথা করবে, অনেক কিছু আমার হয়। ঠিক আছে, না খেলে। তো এমনি করে আমার খেতেই হয়। তো এমনি দেখা যাচ্ছে খাইতে এটা আমার এখন নেশার মতো পরিণতি হয়েছে। তো কি দাঁড়ালো, মানে গল্পটা আসলে কি দাঁড়ালো, কোথায় এসে থামলো? গল্পটা এখনো থামে নাই। ঠিক আছে, এখনো আমি এসবের মধ্যে আছি। আমি জানি আমাদের কিন্তু সময়টা তো থেমে গেছে, সেই জন্যই জিজ্ঞেস করছি আসলে গল্পটা কোথায় এসে থামলো। আপনি এখনো এসবের মধ্যে আছেন এবং হ্যাঁ, কারণ আমি চাইলেও বের হতে পারি না। আমি সোজা যত কথায় চেষ্টা যদি করি। বলি যে প্রস্টিটিউশনে আপনি আছেন, আপনি ড্রাগে আছেন, কিন্তু আপনার ভিতরের বিবেকবোধটা মরে যায়নি বলেই আজকে আপনি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে অনেক রিস্ক নিয়ে আপনি আজকের এই অনুষ্ঠানে কারণ আমি এসেছেন। যে লোকদের সাথে থাকি তারা খুবই অন্য টাইপের। হ্যাঁ, দেখা যাচ্ছে আজকে যে আমি গাড়ি ভাড়াটা নিব, হ্যাঁ, এটা অনেক ভয়ে ভয়ে নিছি। বেশি বাড়াবাড়ি করলে ওরা খুব খারাপ আচরণ করে, কারণ ওরা মানে ওই ঘরের যে ভাইয়াটা আর যে আপুটা দুজনই নেশা করে। হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ দুজনই নেশা করে। তো দেখা যাচ্ছে খুবই থাকে ওরা, মানে খুব কি বলবো, রুট। হ্যাঁ, অনেক মানে কিছু না হতে হতে চিল্লাপাল্লা মারধর এগুলো শুরু করে দেয়। তো আমার কথা কি জানেন, যে জীবনে আমি অনেক ভুল করছি। ঠিক আছে, আমার সাথে হয়তো আমিও আমার ভুলের কারণে এরকম এমন একটা জীবন আমি পাইছি, কিন্তু এখন বুঝি আমি যে আসলে এই জীবনটা কতটুকু কষ্টজনক। একটা যেটা হচ্ছে যে ভুল আপনি শুধু করেছেন তা বলবো না আমি, আপনার পরিবারও করেছে, সবকিছু মিলিয়ে আপনার দারিদ্র অবস্থা সবকিছু মিলিয়ে ভুলে ভরা একটা জীবন এবং 17 বছর বয়সেই ভয়ঙ্কর রকমের পরিণতি। এখান থেকে বের হয়ে একটা স্বপ্ন দেখেন না, সুন্দর একটা স্বপ্ন, কি একটা করবো, বাচ্চা, একটা পৃথিবীতে সংসার। যার হাতে ধরছি, ঠিক আছে, এই পথে আমি যার হাতে ধরছি সে শুধু নিজের স্বার্থটা দেখছে, নিজের সোজা স্বার্থটা। বাংলায় যদি বলি সেক্স ছাড়া অন্য কিছু বোঝেনি। আমি একটু কনক্লুশনে আসতে চাই প্রিয় শ্রোতা। অবশ্যই ভয়াবহ রকমের ভাবে ভিকটিম যাদেরকে নিয়ে গণমাধ্যমে তেমন একটা কথা হয় না, এবং আপনারা দেখেছেন যে আমি সবসময় এদেরকে প্রিভিলেজ দিই বলার জন্যে। আমাদের সমাজে যখন একটা দুর্ঘটনা ঘটে, মেয়েদের দিকে আঙ্গুলটা অনেক চওড়া করে আমরা তুলি, ধরে নিই তারই দোষ। চলন বলন, সাজ পোশাক, লাইফস্টাইল সব কিছু থেকেই ঘরের মধ্যে কোনো একটা সমস্যা, মেয়েদের দিকেই আমাদের আঙ্গুলটা চলে যায়। এটা আমাদের সামাজিক পুরুষতান্ত্রিক সমাজের অন্যতম একটা দোষ আমি বলি। এবং আমরা যত শিক্ষাই নিই না কেন, যত উচ্চ শিক্ষাই নিই না কেন, আমরা কেন জানি আমাদের এই পরিবার থেকে পাওয়া, সমাজ থেকে পাওয়া এই শিক্ষা থেকে সহজে বের হতে পারি না, যে কারণেই নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হয়, ঘরের মধ্যে হয়, ঘরের বাইরে হয়।
এবং এটা এমন না যে আমি আপনাকে উপদেশ দিচ্ছি, এমন না যে আমি সাধু বাবা, বা এমন না যে আপনি যারা শুনছেন আপনার জীবনে এটা ঘটেনি। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে এটা আমাদের সামাজিক বাস্তবতা, এটা কম বেশি সবার জীবনেই আছে। কিন্তু আমি আসলে এই সব বোধের বাইরে থেকে আজকের এই গল্পে একটা জায়গায় একটু থিত হতে চাই, একটা জায়গায় একটু ভাবতে চাই, এবং এই ভাবনার জায়গাটা স্প্রেড করতে চাই সকল অপরাধী মানুষের জন্য, সকল ভুল করা মানুষের জন্য, কিংবা যারা ভুল করেনি তাদের জন্য। সেটা হচ্ছে, দেখুন, একজন মানুষ যে ড্রাগ নিচ্ছে, যে জানে যে কাজগুলো অন্যায় হচ্ছে, তারপরও তার মধ্যে বোধ বেঁচে থাকে। বোধ বেঁচে থাকে এই কারণে যে সে ওখান থেকে এস্কেপ করতে চায়, সেখান থেকে ফিরে আসতে চায়, সে একটু হলেও নিঃশ্বাস নিতে চায়। একটা মানুষের মধ্যে যতক্ষণ বোধ বেঁচে থাকে, ওই মানুষের মনুষ্যত্ব মরে না, ওই মানুষের সম্ভাবনা মরে না। এবং এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে যে প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কারণ কেবলমাত্র পাগল যে, উন্মাদ যে, বদ্ধ উন্মাদ, তার ভিতরে বোধ মরে যায়। এছাড়া প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি বোধ জেগে থাকে। যে মানুষটি খারাপ কাজ করে, যে মানুষটি অন্যায় কাজ করে, যে মানুষটি ভুল করে, আপনি যদি সেই ভুলের পেছনের ব্যাকগ্রাউন্ডটা জানেন, আপনি যদি এই অন্যায়ের পেছনের ব্যাকগ্রাউন্ডটা জানেন, আপনি যদি অপরাধের পেছনের ব্যাকগ্রাউন্ডটা জানেন, তাহলে তাৎক্ষণিক ওই অপরাধী মানুষের প্রতি যে আপনার যে প্রতিক্রিয়া, সেটা অনেকটাই চেঞ্জ হবে বা চেঞ্জ হতে বাধ্য। আমি এই কথা এই কারণে বলছি, সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই অ্যাক্টিভ। আপনারা যারা শুনছেন, আমি ধরে নিচ্ছি 90% মানুষেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে। কিছুদিন আগে আমি এরকম একটা চিত্র দেখলাম যে পাবলিক প্লেসে রাত 2টো বা 3টার দিকে, হয়তো ফেসবুকে খুঁজলে আপনি পাবেন ভিডিওর মধ্যে। এটা আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনেও একবার এরকম দেখেছিলাম। আমি মেনশন করবো না কোন এরিয়াতে দেখেছিলাম, বাট এটা কম বেশি সবার চোখেই পড়ে। 2 থেকে 3টার দিকে বা 4টার দিকে যখন রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, বিশেষ করে এক শ্রেণীর পেশাজীবী মানুষ, একেবারে নিম্নবিত্ত পর্যায়ের পেশাজীবী মানুষ, আমি সবাই যে করেন এরকম না, এবং আমি কিছু দেখেছি ওপেন রাস্তাতে এই ধরনের একটা সিচুয়েশন। এবং আমি জানি না এই ধরনের গল্প আমি কখনো বলেছিলাম, কারণ আমার মনে আছে আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, রাতের বেলা অনেক রাতে কোনো একটা কাজে, আমি তখন ডিবেট সংগঠনের সঙ্গে থাকতাম, সম্ভবত ডিবেটিং সোসাইটির কোনো একটা ইলেকশন চলছিল, যে কারণে আমরা অনেক রাত পর্যন্ত ক্যাম্পেইন করে ফিরছিলাম। তো রাত 2টো বা 3টার দিকে, আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলছি, রাত 2টো বা 3টার দিকে হঠাৎ করে দেখলাম, আমরা 3জন বন্ধু ছিলাম রিক্সাতে, এবং আরেকজন বিখ্যাত আরজে ছিল আমার সঙ্গে ওই সময়টাতে, খুব বিখ্যাত আরজে, এবং বাংলাদেশের মোস্ট পপুলার আরজের মধ্যে সে একটা সময় মানে লিড পপুলার আরজে ছিল। এখনও সে রেডিওতে কাজ করে, আমি নামটা মেনশন করছি না। সো আমার ওই ফ্রেন্ড এবং আরেকজন বন্ধু ছিল, এখন ও জানি না ও কোথায় আছে। তো আমরা 3জন ফিরছি, একজন হচ্ছে রিক্সার ওপরের দিকে তোলা, মানে দুজন আমরা পাশাপাশি বসা, ও হচ্ছে হুডের ওপরে বসা। তো হঠাৎ করে ও দেখলাম রিক্সাওয়ালাকে সিগন্যাল দিল, এই দাঁড়ালো। আমি বুঝিনি কী হচ্ছে, ও দেখলাম যে তড়িঘড়ি করে নামলো, কোমর থেকে বেল্টটা খুললো। আমরা 3জনই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং সেই সময় নামে বেল্টটা খোলার পরে আমি যেটা দেখলাম, মানে সপাং করে বাড়ি দিচ্ছে। সিচুয়েশনটা খুবই অপ্রীতিকর অবস্থার মধ্যে ছিল, বিকজ এখানে একটা রিক্সা দাঁড় করানো, রিক্সার সাইডে রাস্তার ফুটপাতের উপরে এই কাজটা হচ্ছে। রিক্সাওয়ালা উপর অবস্থায় ছিলেন, ভদ্রমহিলা নিচে ছিলেন, এবং বিলিভ করবেন না, আমি এক্সাম্পলটা এভাবে দিচ্ছি জাস্ট বিকজ অফ সিচুয়েশনটা বোঝানোর জন্য আপনাদেরকে। আমি বিকজ আমাদের সমাজে এটা খুব হয় একটা প্রাণীর প্রতি, কিন্তু আমি এটা মেনশন এভাবে করছি জাস্ট করে সিচুয়েশনটা বোঝানোর জন্য। অনেক সময় দেখবেন যে কুকুরকে যদি আমরা খুব জোরে বাড়ি মারি, কুকুর যে ঘেউটা করে ওঠে না, একদম হৃদয় বিদারক, মানে দুটো মানুষের মধ্য থেকে এরকম হৃদয় বিদারক, আই ডিডন্ট মেনশন বা আমি রেফার লাইক দে আর ডগ, নো, আমি সেটা বলছি না। আমি বলছি এটা যে তাদের আর্তচিৎকারটা এতটা ভয়ানক ছিল, এবং যে দিকে পারে দৌড়। আমার জীবনে দেখাটা এরকম একটা প্রথম দৃশ্য। ও একটু পরে দেখলাম যে চোখ লাল করে ফিরে আসলো, ও এসে বলছে যে এরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে ফেলছে, এদেরকে তো কঠিন শাস্তি দেওয়া উচিত। তো আমার ওই বিখ্যাত আরজে যে বন্ধু ছিল, সে পাশেই বসেছিল, সে চুপ করে গেল, আমিও চুপ করে থাকলাম। ঠিক 2 থেকে 3 মিনিট পর আমাদের কারোর কোনো কথা নাই। তো ওই সময় আমার ওই ফ্রেন্ডটা ভোরের কাগজ পত্রিকায় কাজ করতো, পাশাপাশি জার্নালিজম ডিপার্টমেন্টে পড়তো। তো আমি জানি না, মানে তোর সাথে তোমার তুই সম্পর্ক, তুই যদি শুনে থাকিস তুই হয়তো রিকল করতে পারবি, অথবা ভুলেও গেছিস। তো অনেকদিন যাবত যোগাযোগ নাই। তো বাই দ্য ওয়ে, ও আলটিমেটলি ওই যে গায়ে হাত তুলেছে তাকে বলছে যে তুমি নেক্সট টাইম কখনো আর এই কাজটা করবা না, আমার সামনে তো করবাই না, এবং নেক্সট টাইম আর কখনো করবো না। আমি দেখলাম মুহূর্তের মধ্যে ওর চোখটা লাল হয়ে গেছে এবং চোখের পানি ছলছল করছে। আমি বললাম কেন, মানে ওকে সিচুয়েশনটা আমাকে বল, মানে তুই একটা কাজ ঘটালি, আর একটা হচ্ছে যে মানে তোর এই অ্যাডভাইসটা কেন। তো বললো আমি আমার জীবনে একটা মেয়ের ইন্টারভিউ নিয়েছিলাম, সে ছিল সর্দারনি, এবং
এইসবের শর্ট দেননি, এবং তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি, এবং আমি জানি ব্যাকগ্রাউন্ডটা কী। আমি ব্যাকগ্রাউন্ডটা জানি বলেই আমি যখন ওই কাজটা করেছে তখন আমার এই গল্পটা মনে পড়ে গেছে। সো তুমি যদি এরকম ব্যাকগ্রাউন্ডটা জানো কোনো মানুষের, তুমি কখনো ওদের সাথে খারাপ আচরণ করতে পারবে না। আমি ডেফিনেটলি বলতেছি যে এই ধরনের ওপেন জায়গাতে এই কাজটা করা ঠিক হয়নি, কিন্তু কোনো অপরাধ তো অপরাধী, অন্যায় তো অন্যায়, সেটার তো একটা অ্যাঙ্গেল থাকবেই। কিন্তু অন্যায়ের শাস্তি যেন আরেকটা অপরাধ না হয়, অন্যায়ের শাস্তি যেন আরেকটা ভুল না হয়। কারণ আমি বারবারই একটা কথা বলি, জেল বলেন, ফাঁসি বলেন, জুলুম বলেন, এগুলো পৃথিবীর আদি থেকে আছে। এগুলো যদি আমাদের সমস্যার সমাধান করে দিত, হ্যাঁ ডেফিনেটলি এগুলো না থাকলে হয়তো সমাজের মধ্যে অনাচার বাড়তো, আমি অবশ্যই এটা বলতেছি, সামাজিক শেপ থাকতো না, অন্যায় অবিচার বেড়ে যেত, অফকোর্স আমি এগ্রি করি। কিন্তু এগুলোই যদি সমস্যার সমাধান করে দিতে পারতো, সমস্যা যদি একেবারে নির্মূল করে দিতে পারতো, তাহলে পৃথিবীর আদি থেকে যে জেল আছে সেই জেলের এতদিন প্রয়োজন থাকে কিভাবে? সেগুলো তো সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। মানুষ সভ্য হয় না কেন? এত এত শিক্ষা আমরা নিচ্ছি, এত আধুনিক হচ্ছি, সভ্য হয় না কেন? মানে আমি আমার জাস্ট পার্সোনাল থটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এগুলো আসলে কখনোই আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ইটস নট এ সলিউশন। কোনো মানুষকে শাস্তি দেয়া, ভুলের বিনিময়ে মারাত্মক শাস্তি দেয়া, অন্যায় দেয়া, ভাবে তাকে জোর করে শাস্তি দেয়া, এটা সলিউশন না। বরং সে অপরাধ কেন করে, তার এই যে ক্ষুদ্র বিবেকটা যেটা ঘুমন্ত অবস্থায় আছে, সেটাকে আরও বড় করে জাগিয়ে দেয়া, এমনভাবে জ্বালিয়ে দেওয়া তার মধ্যে, যাতে সে আর কখনোই অপরাধের দিকে না যায়। এবং একটা মানুষকে, যখন একটা মানুষ ভুল করে, অন্যায় করে, সেই মানুষটাকে শাস্তি দিয়ে, ভয়ানক রকমভাবে শাস্তি দিয়ে কখনোই তার বিবেককে জাগানো যায় না। এটা আমার বিলিফ। সো আজকের এই এপিসোডটা